আমি মোবাইল দিয়ে প্রোগ্রামিং করতাম, ওইটা আমার ল্যাপটপ ছিল না। সো ক্লাস 8 থেকে 11 করোনার আগ পর্যন্ত আমি মোবাইলে প্রোগ্রামিং করছি। করে এমন না আমার তো শুরুর থেকে অনেক বেশি মাইন্ডসেট, আমি মাইন্ডসেটটা বানাইছি। আর ঝংকার ভাইকে আমি অনেক ক্লোজলি ফলো করি। সো ওই দিক থেকে আমি ফাইট্রনের খোঁজ পাই। ভার্সিটিতে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমসের মধ্যে যা যা শেখানো হয়, ফাইট্রনে কিছু কিছু অংশ থেকে বেশি শেখানো হয়েছে। ঠিক আছে, সিলেবাসের দিকে যদি যাই, মানে অ্যালগরিদমের দিক দিয়ে আমার যখন ভার্সিটি সি করায়, সি শুরু, আমি তখন অলরেডি সি এর হেডার ফাইল লেখা শুরু করে দিছি। ফাইট্রনে যতগুলি কভার করা হয়েছে ওগুলিতে আমার আলহামদুলিল্লাহ 4 আউট অফ 4ই আছে পাইথনের উপর। এমন কোনো ইউটিউবারের নাম আপনি বলতে পারবেন না যাকে আমি চিনি না, আর এমন কোনো প্লে লিস্ট নাই যেগুলো আমি দেখি না। কিন্তু ফাইট্রনে আসার পর আমি একটা গাইডলাইন পেয়েছি, যেটা আমার অবশ্যই এই হিউজ একটা সমুদ্র, জ্ঞানের একটা সমুদ্র, ওটার মধ্যে গাইড করছে আসলে যে কিভাবে যাওয়া উচিত আর কতটুকু নেওয়া উচিত। ফাইটনে যখন কোনো একটা স্টুডেন্ট ভর্তি হয়, সে কিন্তু এই যে সিমিলার মাইন্ডসেটের অলমোস্ট 1000-এর বেশি মানুষের সাথে তার একটা কানেকশন তৈরি হয়। এবং আমাদের আল্লাহর রহমতে প্রায় আমার যতটুকু নাম্বার মনে পড়ে 140 জনের বেশি স্টুডেন্ট অলরেডি কোড শেফে মিনিমাম 2 স্টার কোডার হয়েছে। এটার ভিতরে আবার কোড ফোর্সেসে অনেকে স্পেশালিস্ট বা পিপিল কোডারও হয়েছে। টিচারের সাথে যেটা কথা বলতে পারি না, ওটা আমরা সিনিয়র ভাইদের সাথে কথা বলতে পারি। এটা আমি বলবো যে সাপোর্ট সেশনে যারা আছে তাদেরই মেইনলি কৃতিত্বটা এদিকে, তারা অনেক ফ্রেন্ডলি থাকে। যে স্টুডেন্টরা যে সিএসসি জিনিসটা কি এটা না জেনে যে এসে পড়ে সিএসসি তে, ওই দিকে ফাইট্রন একটা ওয়ে হইতে পারে যে তারা আসলে ভ্যালিডেট করতে পারে যে তারা কি আসলে সিএসসি তাদের জন্য নাকি তাদের অন্য কোনো সাবজেক্ট চিন্তা করা উচিত। ফাতিন ভাই, কি অবস্থা তোমার? কেমন যাচ্ছে সব মিলাই দিনকাল? এই তো আলহামদুলিল্লাহ ভালোই, এখন মিডের টাইম, সো একটু প্যারা যাচ্ছে। তো ফাতিন ভাই, তুমি যদি খুব ছোট করে তোমার ব্যাপারে আমাদের সবার সাথে শেয়ার করো, যে একাডেমিক জায়গা থেকেও শেয়ার করতে পারো এবং অ্যাজ এ লার্নার পার্সপেক্টিভ থেকেও তুমি ছোট করে তোমার যদি একটা ইন্ট্রোডাকশন দাও। ঠিক আছে, তো আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছি সেকেন্ড ইয়ারে। অ্যান্ড যদি আরেকটু ইন্ট্রোডাকশন বাড়াইতে চাই তাহলে এভাবে বলা যেতে পারে যে আমি কম্পিউটার ক্লাবের জুনিয়র এক্সিকিউটিভ এবং বিবিএ একটা ফরাম আছে, ইউআইউ ফাইন্যান্স ফরাম, ওইটার কো হেড অফ ট্রেনিং হিসাবে আছি। অ্যান্ড নিজেকে আমি নর্মালি পাইথনিস্টটা বলে পরিচয় দিতে পছন্দ করি। এই আর কি, আমার এর থেকে বেশি পরিচয় আমি দিই না। ঠিক আছে, এমনিতে তোমার প্রোগ্রামিং এর সাথে পরিচয় কবে থেকে, সেটা যদি সবার সাথে শেয়ার করো। প্রোগ্রামিংয়ের সাথে যদি আমার পরিচয় ধরতে যাই তাহলে আনঅফিসিয়ালি ক্লাস 8-এর লাস্ট থেকে অ্যান্ড অফিসিয়ালি ইন্টারের থেকে। ঠিক আছে, আনঅফিসিয়ালি কারণ আমি মোবাইল দিয়ে প্রোগ্রামিং করতাম, ওইটা আমার ল্যাপটপ ছিল না। সো ক্লাস 8 থেকে 11 করোনার আগ পর্যন্ত আমি মোবাইলে প্রোগ্রামিং করছি। সো লাইক অনেক প্রোগ্রামিং করছি বেসিকগুলি মোবাইল দিয়ে যতটুকু করা যায়। মোবাইল দিয়ে কিভাবে করলা? একটা প্ল্যাটফর্ম ছিল সোলোলার্ন। সো আমার তখন মোবাইলটাও 1 GB র্যামের ছিল, অনেক হেভি সফটওয়্যার চলতো না। সো আমি সোলোলার্নটা ইউজ করতাম। সোলোলার্ন অ্যাপটা আসলে একটা আইডি থাকতো ওদের, ওইটার মধ্যে সব টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করা যেত। সো আমার জন্য অনেক কনভিনিয়েন্ট ছিল এক্সপ্লোর করার জন্য, কারণ আমি টাইম পাসের জন্য প্রোগ্রামিং করতাম। স্কুলে পড়ালেখা তেমন একটা ভালো লাগতো না। সো ক্রিয়েটিভ জিনিসের সাথে আগের থেকেই অ্যাটাচ ছিলাম, যেমন ড্রয়িং, আবৃত্তি। প্রোগ্রামিং হচ্ছে নতুন একটা ওয়ে ছিল, আর সোলোলার্ন ওই টাইমে আমার অনেক হেল্প করছে। তো শুরুতে তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওখানে স্টার্ট করছিলে? যদি আমি একদম শুরুটা বলি তো আমি অ্যাট এ টাইম 3টা নিয়েছিলাম, সি, পাইথন আর জাভা। এই 3টা আমি একসাথে চালাইতেছিলাম। লাইক আমি যদি ভ্যারিয়েবল শিখতাম, আমি 3টাতে ভ্যারিয়েবল শিখতাম। আমি যদি ফর লুপ শিখতাম, 3টাতে ফর লুপ শিখতাম। মানে এটা কি তোমাকে কেউ সাজেশন দিছিল? না, এটা আমি নিজেই করছি। আসলে ওই টাইমে কিছু পার্সোনাল কারণে একটু বেশি ডিপ্রেস ছিলাম। সো ডিপ্রেশন কাটানোর জন্য আমি প্রোগ্রামিংয়ে টাইম দিতাম। আসলে এটা অন্য কিছু ছিল না আসলে। এই তো ডিপ্রেশন কাটানোর জন্য তাহলে প্রোগ্রামিং একটা ভালো উপায় তুমি বলতে চাও? আমার জন্য, কারণ প্রোগ্রামিংয়ে গেলে মাথা অনেক বেশি ওইদিকে থাকে। আর যেহেতু আমার এটা সিলেবাস ভিত্তিক ছিল না, তো মাথা পুরোপুরি এটার ভিতর থাকতো, আমার অন্য কিছু নিয়ে চিন্তা করার টাইমই থাকতো না। আচ্ছা, এটার সাথে রিলেটেড একটা জিনিস যদি জানতে চাই, ধরো প্রোগ্রামিং এর ব্যাপারে তোমার অনেক আগে থেকেই আসলে ইন্টারেস্ট গ্রো করছে। তো এইটা পিছনে কি একটা কারণ এরকম যে ম্যাথমেটিক্সে তুমি ভালো ছিলা বা ম্যাথ তোমার অনেক বেশি পছন্দের ছিল, এরকম কোনো কিছু একটা জিনিস? ক্লাস 5-এ ম্যাথ এক্সাম ফেল করি নাই 1 মার্কের জন্য। ঠিক আছে, তারপর মেন কারণ ছিল আমাকে ম্যাথ কেউ ভালো মতো বুঝাতে পারতো না। পরে একজন স্যার ছিল, লাকিলি ওনাকে পাইছিলাম, উনি আমাকে ম্যাথ রিয়েলিটির সাথে বুঝে করাইতো। লাইক যদি স্কোয়ারের ক্ষেত্রফল বের করতো তো আমাকে পুরো রুমটা দেখাইতো ওইভাবে। তো তখন যে পয়েন্ট অফ ভিউটা পাইছি, তখন থেকে ম্যাথ ভাল লাগতো, ম্যাথ করতাম। এরপর আমার ম্যাথে থাকতো কন্টিনিউয়াসলি। কিন্তু আমি বলবো না আমি ম্যাথ
পাগল বা ম্যাথ অনেক ভালোবাসি, আমার ওইভাবে থিঙ্ক করতে অনেক ভালো লাগে যে কোনো কিছু, এটাই। কিন্তু ম্যাথ স্পেসিফিকলি। তো তুমি তোমার প্রোগ্রামিং এর জার্নি বলতেছিলে, তো প্রথমে সোলো লার্ন দিয়ে তোমার পরিচিত হইলো, এন্ড দেন তুমি যদি বাকি পার্টটুকু কন্টিনিউ করো ওখান থেকে। তো সোল লার্ন দিয়ে একটা লিমিটেশন তো অবশ্যই ছিল যে আমি বেসিক প্রোগ্রাম লিখতে পারতাম কিন্তু সফটওয়্যার বানাইতে পারতাম না। সো দেন যেটা হয়, আমি ইন্টার যখন আসে, ইন্টার এক্সাম বা ইন্টারে যখন উঠি, আসলে এক্সাম না, তখন আমি আসলে অনেক বেশি ফোকাস হয়ে যাই। চিন্তা করছিলাম পাবলিকে যাব, বুয়েটে, স্যাররা বলছিল আমার পোটেনশিয়াল আছে। সো তখন প্রোগ্রামিং একটা গ্যাপ ছিল। কিন্তু যখন করোনা আসে তখন আমি আবার প্রোগ্রামিং শুরু করি, কারণ ফিউচার ইজ এ সেম, আবার ডিপ্রেশন টাইপের কোনো ফিউচার নাই, কী হবে জানি না। সো সেম আমার যেটা ওষুধ ছিল প্রোগ্রামিং শুরু করি। তখন বাসায় অনেক কনভিন্স করি যে একটা ল্যাপটপের জন্য, কারণ আমার আগে অনেক কম্পিউটার থাকতো, কম্পিউটার আসলে আমি খালি গেম খেলতাম, আর গেম খেলে কম্পিউটার নষ্ট করে ফেলতাম। সো এর জন্য একটা টাইমে ব্রেক দিছে, পড়ালেখার রেজাল্ট অত ভালো যেত না, মানে ভালো বলতে A+ থাকতো না, 4 পয়েন্ট সামথিং থাকতো। সো কম্পিউটার আসা বন্ধ হয়ে গেছে। সো তখন বাসায় কনভিন্স করা অনেক টাফ ছিল যে একটা ল্যাপটপ দাও, আমি পড়ালেখা করব ল্যাপটপ দিয়ে। তো তাও অনেক খাটাখাটির পর কনভিন্স করে আমি যখন ল্যাপটপ নেই, তখন আমি শুরু করি আসলে মেইন প্রোগ্রামিংয়ের যাত্রা। যেমন একটা আইডি কীভাবে ইনস্টল করতে হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে ইনস্টল করতে হয়, ওইটা দিকে একটা বানাই কীভাবে নিজে কোড করে, ওইটা। কিন্তু এই গ্যাপের ভিতর আমি যেটা করতাম, প্রোগ্রাম করতাম না, কিন্তু আমি টাইম পাস করতাম ইউটিউবে প্রোগ্রামিং রিলেটেড ভিডিও দেখে। লাইক স্কুল থেকে আসছি বা কলেজ থেকে আসছি, টাইম আছে, কী করবো, ঝঙ্কার ভাইয়ার ভিডিও দেখতাম ফ্র্যাঙ্কলি। কারণ ওনার একটা সাজেশন অনেক কাজে লাগছে। উনি বলছিল যে ফেসবুকে যাও, সব গ্রুপ আনফলো করো, ইউটিউবে যাও, সব চ্যানেল আনফলো করো, এরপর তুমি প্রোগ্রামিংয়ের সবগুলি গ্রুপ ফলো করো এবং ইউটিউবে সব প্রোগ্রামিং ফলো করে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে যেটা হবে, আমরা যখন টাইম পাসও করতে যাব, ফিডে ওগুলিই আসবে। সো ওইটা আমাকে হেল্প করে। এমন না, আমার তো শুরুর থেকে অনেক বেশি আমি মাইন্ডসেট এটা বানাইছি আসলে টেকনিক্যালি। তার মানে তোমার সারাউন্ডিংসটাকে তুমি ওইভাবে একটু তৈরি করার চেষ্টা করছো যেটা তোমার জন্য প্রোগ্রামিংটাকে অ্যাডপ্ট করা মোর যেন ইজিয়ার হয়ে যায়, মোর কনভিনিয়েন্ট হয়। এইটাই আসলে না, আমি বাকি সব কিছুর থেকে অনেক দূরে ছিলাম। একটা টাইম এমন ছিল, কথা বললে খালি প্রোগ্রামিং নিয়ে কথা বলতাম, আশেপাশে মানুষ অনেক বিরক্ত হইতো, এরকম আর কি। তো দেন সেখান থেকে তোমার এইচএসসি শেষ হইলো এবং তুমি ইউনিভার্সিটিতে আসলে। হ্যাঁ, এখন যেটা হয়েছে, যেহেতু আমার একটা গোল ছিল, আমার তখন ইন্টারের পর আর ভার্সিটি টার্গেট ছিল না। নর্মালি আমি করোনা এফেক্টেড হয়েছিলাম, তো আমার পড়ালেখাও হয়নি, সেকেন্ড পেপারে কিছুই পড়িনি। সো আমি জানি আমার বেসিক করতো, বইটা আমার হবে না, আর বাসার থেকে একটা রেস্ট্রিকশন ছিল, ঢাকার বাইরে যাওয়া যাবে না। সো আমি যে কোনো ভার্সিটিতে পড়তে বা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে রাজি না, আমার সিইসি লাগবে। সো আমি যেটা, তোমার সিইসি লাগবে, এই ধারণাটা কি তোমার তৈরি হয়েছে যখন থেকে যে ক্লাস 8 বা 9 থেকে তুমি প্রোগ্রামিং শুরু করলা, তারপর থেকে নাকি আগেই ছিল? না, প্রোগ্রামিং করার পর যখন দেখছি এদিকে আমি অনেক ভালো, এটা আমার ভালোর থেকে বড় কথা, এটা করতে আমি এনজয় করি, তো আমি সিইসি পড়বো, এমন ছিল আসলে। সো দেন যেটা হয়, কোন ভার্সিটিতে যাব, এখন এরপর ইউনাইটেডের খোঁজ পাই। পরে যেটা, আমি কোনো গ্যাপ দিই না, থাকে না যে এডমিশনের প্রিপারেশন নেব, কোনো কিছুই না, ডাইরেক্ট যাই ওইদিকে, যে আমি এডমিট হয়ে যাই। সো যেটা হয়, এর জন্য আমার কাছে অনেক লম্বা একটা গ্যাপ থাকে। ওই গ্যাপের ভিতর আমি কি করব চিন্তা করতেছিলাম, বাসায় বসে বসে কিছু করার ছিল না। দেন সেম আবার একটু ডিপ্রেশনের দিকে যাইতেছিলাম, আসলে কিছু করার নেই, কী করবো সারাদিন বসে থেকে। সো তারপর ফাইট্রনের যে জিনিসটা আসে আমার, যেহেতু বললাম আমার সব কিছুতে প্রোগ্রামিং রিলেটেড জিনিস আসে, আর ঝঙ্কার ভাইকে আমি অনেক ক্লোজলি ফলো করি। সো ওই দিক থেকে আমি ফাইট্রনের খোঁজ পাই। তো আমার কাছে মনে হয় যে 4 বছরের 2 বছর একটা কম্প্যাক্ট কোর্স, 5 মাস হাতে আসে অলরেডি, বা এমন একটা টাইম থাকবে 5 or 4 মাস। সো কেন শুরু করে না দিয়ে বসে কেন থাকবো। আর আমি টুকিটাকি ফ্রিল্যান্সিং করতাম, সো আমারই টাকা ছিল, সো আমি নিজের টাকা দিয়ে তখন ভর্তি হই। আচ্ছা, এখানে একটু ছোট করে ক্লারিফাই করতে চাই, এখন কিন্তু ফাইট্রনের কোর্সটা ধরো মেইন কোর্সটা 6 মাসের ভিতরে শেষ হয়ে যায়, অ্যান্ড দেন অ্যাডিশনাল কিছু অ্যাক্টিভিটি থাকে যেটা আরও 3 থেকে 4 মাসের হয়। শুরুতে এটা আমাদের প্ল্যান ছিল যে 1 বছরের বেশি সময় ধরে কন্টিনিউ করবে, কিন্তু প্রথম 2টা ব্যাচ যাওয়ার পরে আমরা যেটা দেখলাম যে আসলে 1 বছরের মতো সময় স্টুডেন্টের ধৈর্য ধরে রাখা ইটস ভেরি ভেরি টাফ। তো এই কারণে আমরা যেটা করলাম যে আমাদের আউটলাইনটার ভেতরে কিছু চেঞ্জ নিয়ে আসলাম, যাতে করে স্টুডেন্ট মেইন কোর্সের যে এলিমেন্টগুলো আছে সেটা 6 মাসের ভিতরে শেষ করে ফেলতে পারে, অ্যান্ড দেন যে প্রবলেম সলভিংয়ের দিকে যেতে চাই সে প্রবলেম সলভিংয়ের দিকে যাবে, আর যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্র্যাকের দিকে যেতে চাই সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্র্যাকের ভিতরে যে আরও 3 থেকে 4 মাসের মতো সময়
ওই পার্টিকুলার ফিল্ডে সে স্পেন্ড করবে আর কি, এরকম একটা প্ল্যান আমাদের না বর্তমান কোর্সের ভিতরে এটা আছে। আমার ওপিনিয়ন এটা ভালো হয়েছে আসলে কারণ এটা ভুক্তভোগী আমিও আসলে অনেক লম্বা টাইম লম্বা সময় আসলে হ্যাঁ। খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটাই আসলে কারণ আমি যদি বলি আমার ফোকাস কোন পর্যন্ত ছিল 8 মান্থস পর্যন্ত আমি অনেক বেশি ফোকাস ছিলাম ভার্সিটি শুরু হওয়ারও 2-3 মাস পর, কারণ দেখা যেত যে আমি যখন ভার্সিটি শুরু হয় তখন আমার জার্নিতে 5 ঘন্টা সময় যায় আচ্ছা, যাওয়ার সাথে যাওয়ার সাথে। তো আমার রাত্রেবেলা এসে জার্নি করে লাইক 72 কিলোমিটার্স অফ জার্নি ইচ ডে করে তারপর আমার বসতে হইতো, ভিডিও দেখতে হইতো, তারপর পরীক্ষা দিতে হইতো। এরপর যখন আস্তে আস্তে ভার্সিটির প্রেশারও শুরু হয় তখন বুঝি আসলে যে 2টা প্লাস এই জার্নি করা আসলে একটু টাফ। তো তো সেই জায়গাটা থেকে আমি যেটা জানতে চাই, ধরো তুমি যে ইউনিভার্সিটি শুরু করার আগে তোমার হাতে 5 মাসের মতো সময় ছিল, তো তুমি চিন্তা করলা যে আমি প্রোগ্রামিং এর জিনিসটাকে আর একটু ঝালাই করে নিই, যাতে করে আমি যখন সিএসসি তে ভর্তি হবো বা সিএসসি আমার ক্লাস শুরু হবে তখন আমার জন্য হয়তো অনেকখানি বেনিফিট হবে। কারণ ফাইথনের আউটলাইন যদি আমরা যে কেউ দেখি, আমরা দেখি যে এটার ভিতরে একাডেমিকে আমরা ডেটা স্ট্রাকচার কোর্সের ভিতরে যে জিনিসপত্র শিখি, অ্যালগরিদম কোর্সের ভিতরে আমরা যা যা শিখি তার কিন্তু একটা মেজরিটি জিনিস এটার ভিতরে কভার করে ফেলে। তো সেই জায়গাটাতে তুমি যে উদ্দেশ্য নিয়ে আসলে কোর্সের ভিতরে ভর্তি হয়েছিলে সেটা কি কোনোভাবে ধরো ফুলফিল হয়েছে কিনা? না, ওইটা তো অবশ্যই ফুলফিল হয়েছে, কারণ আমি যদি একটু অ্যাড করতে যাই, বেশিরভাগ ভার্সিটি, নাম নিব না, ভার্সিটিতে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমসের মধ্যে যা যা শেখানো হয় ফাইথনিক কিছু কিছু অংশ থেকে বেশি শেখানো হয়েছে, ঠিক আছে, সিলেবাসের দিকে যদি যাই মানে অ্যালগরিদমের দিক দিয়ে। সো ওই হিসাবে এটা অবশ্যই আমার ফুলফিল করছে। যখন যেমন আমি অলরেডি যদি এভাবে চিন্তা করি, আমার যখন ভার্সিটি সি করায়, সি শুরু, আমি তখন অলরেডি সি এর হেডার ফাইল লেখা শুরু করে দিছি। সো যখন আমার ক্লাসমেটরা সিতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছে, আমি হেডার ফাইল লিখতেছি। বুঝতেই পারতেছেন যে ভার্সিটির কোর্স আমার কাছে করতো ইজি। তো এই ফাইথন যেহেতু তুমি মোটামুটি 5 মাস সময় ধরে পড়ছো, এটা কারণে তুমি যখন একাডেমিক ক্লাস করতে গেলে এখানে তো একটা বেনিফিট হয়েছে, রেজাল্টের দিকে কি তোমার কোনো ধরনের বেনিফিট তুমি পাইছো কিনা? হ্যাঁ, রেজাল্টের দিকে তো অবশ্যই বেনিফিট আছে। যেমন যদি আমি জিপিএর কথা বলি, তো আমার এই প্রোগ্রামিং রিলেটেড যতগুলি সাবজেক্ট আছে, স্পেসিফিকলি ফাইথনে যতগুলি কভার করা হয়েছে, ওগুলিতে আমার আলহামদুলিল্লাহ 4/4ই আছে। হ্যাঁ, এটার আরেকটা প্লাস পয়েন্ট যেটা হয়তো বা ফাইথনে না আসলেও মানে আমার উপর একটু ভরসা আছে যে আমি তাও 4/4 আনতে পারতাম, কিন্তু যেটা হয়েছে যে ফাইথনে করার ফলে আমার কাছে জিনিসটা অনেকটা আমি এভাবে বলি ডাইনামিক প্রোগ্রামিংয়ের মতো হয়ে গেছে। আমি অলরেডি ক্যালকুলেট করে রাখছি, দেন যখন আমার টাইম আসছে আমি জাস্ট এর থেকে দেখে দেখে নিয়েছি। সো অলরেডি আমার জিনিসগুলি করা ছিল, আমি রিভাইজ দিছি, যে কারণে আমার ওইদিকে একাডেমিকে টাইমটা কম দিতে হয়েছে, অ্যান্ড বাকি যে টাইমটা আমি এটাকে অনেকভাবে ইউটিলাইজ করা যেত, কিন্তু আমি এটা কাজে লাগাইছি। আমার কাছে মনে হয় যে তুমি ধরো আগে থেকে যে ক্লাস 8 বা 9 থেকে যেহেতু প্রোগ্রামিংয়ের সাথে কম বেশি পরিচিত ছিল তোমার, তো তুমি স্ক্যাটার্ডভাবে তো অনেক জিনিসপত্র শিখছো, ধরো এখান থেকে একটু শিখছো, ওখান থেকে একটু শিখছো, অ্যান্ড দেন যখন তুমি এরকম একটা সিস্টেমেটিক একটা প্রসেসের ভিতরে ঢুকছো, যেখানে যখন ডেটা স্ট্রাকচার পড়াইতেছে শুধু ওই রিলেটেড জিনিসপত্র তুমি একটা লম্বা সময় ধরে শিখছো, অ্যান্ড দেন অ্যালগরিদমের দিকে মুভ করছো। সো যখন এটা আরেকটু অর্গানাইজড হয়েছে তুমি শিখতে পারছো, তখন তোমার জন্য ডটগুলো কানেক্ট করা অনেকখানি ইজি। হ্যাঁ, অনেক এই ক্ষেত্রে যদি আমি বলি অনেক ইজি হয়েছে। যদি আমি সেলফ লার্নিংয়ের পার্টটা বলি, ইউটিউবে 2000 মানে ঠিক অমন একটা টাইম 18 পর্যন্ত যত ইউটিউবার ছিল কন্টিনিউয়াসলি ভিডিও বানায় স্পেসিফিকলি পাইথনের উপর, এমন কোনো ইউটিউবারের নাম আপনি বলতে পারবেন না যাকে আমি চিনি না, আর এমন কোনো প্লে লিস্ট নাই যেগুলো আমি দেখি নেই। কিন্তু আমি তো বললাম আমি এগুলি হবি হিসেবে দেখতাম, সো ফর আমার নলেজ বাড়ানোর জন্য। সো আমার কখনোই গোলই ছিল না যে আমি কোনো গাইডলাইন ফলো করব। হ্যাঁ, কিন্তু ফাইথনে আসার পর আমি একটা গাইডলাইন পেয়েছি, যেটা আমার অবশ্যই মানে এই হিউজ, আমরা এইভাবে বলি একটা সমুদ্র, জ্ঞানের একটা সমুদ্র, ওটার মধ্যে গাইড করছে আসলে যে কিভাবে যাওয়া উচিত আর কতটুকু নেওয়া উচিত। হ্যাঁ, যেমন আমি যদি বলি, আমি পাইথনের অনেকগুলি ডিস্ট্রিবিউশন আছে, আমি ওগুলিও শেখা শুরু করছিলাম। লাইক একটা আছে সাইথন। তো আমি যখন ফাইথনে আসার আগে আমি ওগুলিতে টাইম দিতেছিলাম, কিন্তু যদি আপনি মার্কেট প্লেসে আসেন অথবা রিয়েল লাইফে আসেন, এগুলি কোনো কাজ নাই। সো আমি জাস্ট আমার টাইমটা এভাবেই এনজয় করতেছিলাম। কিন্তু ফাইথনে আসার পর আমি যে একটা গাইডলাইন পাইছি, ওইভাবে কি আমার ভ্যালিউটা আর একটু বাড়ছে। যেমন আমি যদি এখন ওই টাইমে সি বা C++ না শিখে জাইথন অথবা সাইথন শিখতাম, আই উইল স্টিল বি রিসোর্সফুল, কিন্তু ওই রিসোর্সের কোনো কাজ আসতো না আমার একাডেমিক লাইফে অথবা আমার এই মুহূর্তে ক্যারিয়ারে। ওইটা হয়তো বা অন্য কোনোভাবে আমি কাজে লাগাতে পারতাম। এমনিতে ধরো একাডেমিক্যালি তো ধরো ক্লাসরুমের ভিতরে ফাইথনের যে জিনিসপত্রগুলো আমরা শেখাই সেটা ক্লাসরুমের ভিতরেও শেখাই,
আবার তুমি ফাইথনের ভিতরে ভিডিও দেখছো, তো তুমি যদি ডিফারেন্সিয়েট করার চেষ্টা করো যে ক্লাসরুমের সাথে এই ফাইথনের ভিডিওর আসলে কোন জায়গাটাতে বেনিফিট হয়েছে নাকি আদৌ কোনো ধরনের বেনিফিট হয় না, জাস্ট মানে কিছু ভিডিও র্যান্ডমলি দেওয়া হয়েছে বা এরকম একটা জিনিস। ঠিক আছে ভাই, এদিকে দুইটা জিনিস আছে। একটা হলো ভিডিও ফাইট্রনের যে মডেলটা আসলে ভিডিওটা, ওইটা যারা সেলফ লার্নার তাদের জন্য অনেক বেশি হেল্পফুল, যেমন আমার জন্য হয়েছে। লাইক ক্লাসের মধ্যে কি হয়, একটা টপিকে আসে, একটা ডিসকাশন হয়, অবশ্যই কিছু জানা যায়, কিন্তু আমি যদি লাইক এখন বুঝি নেই একটা স্যার কয়বার ব্যাক করবে, কিন্তু ভিডিওতে তো আমি ব্যাক করতে পারি, দেন আবার আসতে পারি। এটার পাশাপাশি কি তোমার এমনিতে সাপোর্ট সেশনগুলোতে কোনো হ্যাঁ, আরেকটা যেটা হয়েছে যে সেম যে সাপোর্ট সেশন ফাইট্রনের 3 বেলা, তখন এখন এখনো 3 বেলা 3 বেলার সাপোর্ট সেশন নেওয়া যেত। সো ভিডিওতে কোনো প্রবলেম হলে আমরা ডাইরেক্ট, আমি স্পেসিফিক সাপোর্ট সেশনে অনেক যাইতাম, কারণ ওই যে আমি C++ আমি করিনি আগে, সো ওইদিকে আমি সাপোর্ট সেশন আমার অনেক হেল্প করছে আসলে। আর প্লাস আরেকটা জিনিস ছিল, উইকলি একটা সেশন হইতো, হ্যাঁ লাইভ ক্লাস হইতো, ওইটাও অনেক বেনিফিট মানে ফ্রুটফুল ছিল আসলে, কারণ এক উইকে যতগুলি ভিডিও দেখছি ওগুলি আমরা দেখলাম, প্লাস একটা লাইভ ক্লাস করলাম। তো লাইভ ক্লাসের মধ্যে আমাদের যদি কোনো ডাউট থাকে ওটাও ক্লিয়ার হয়ে যেত আসলে। আমি ইনফ্যাক্ট একটা জিনিস চিন্তা করতেছিলাম যে ফাইথনে যেহেতু একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে অনেক স্টুডেন্ট আসে, এই সাপোর্ট সেশনটা তাদেরকে পার্টিকুলারলি কীভাবে হেল্প করে। আমরা যদি কোনো ধরনের প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখি, প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কম বেশি কিন্তু প্রত্যেকটা টিচারেরই একটা করে অফিস আওয়ার থাকে, যে তুমি মেন ক্লাস গেলে এবং মেন ক্লাস যদি তুমি কোনো কিছু না বুঝো অফিস আওয়ারে বা টিউটোরিয়াল আওয়ার বলে ওই সময় যে কাউন্সিলিং আওয়ার, রাইট, এক এক ইউনিভার্সিটিতে এক এক নামে এটা আছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে এই সেশনগুলোতে কিন্তু মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্ট যায় না, স্যার কিন্তু বসে থাকে শেখানোর জন্য, কিন্তু স্টুডেন্ট যায় না, কারণ স্টুডেন্ট ইউনিভার্সিটির ভিতরে গেলে বিভিন্ন কাজের ভিতরে সে ব্যস্ত হয়ে যায়, এবং স্যারের কাছে যদি সে যায় তো ইনফ্যাক্ট স্যারের কাছে যে একটা কোশ্চেন করতে তার মনে হয় কিছুটা সংকোচ বোধ হয়, যে না আমি এই কোশ্চেনটা যদি জিজ্ঞাসা করি তাইলে এটা কি আমার স্যার আবার আমাকে ভাববে যে এটাও তুমি বুঝো না, এত সিম্পল একটা জিনিস। কিন্তু ভাইরাস আমি দেখি যে যখন সাপোর্ট সেশনের দিকে আমরা দেখি, সাপোর্ট সেশনে কী হয় যে তুমি মোস্টলি ক্যামেরা বন্ধ রাখো, তো ক্যামেরা বন্ধ রেখে কিন্তু তোমার টিচারের দিকে তাকাইতে হচ্ছে না, তুমি মন খুলে যা মন চাই সেটা কিন্তু বলতে পারতেছো যে ভাই আমি তো এটা বুঝি নাই, আমাকে এটা আরও বুঝান, এবং একই কোশ্চেন হয়তো বা 3-4 বার করা যাইতেছে ওই জায়গাটাতে। তো এই পার্সপেক্টিভটা তোমার কাছে কতটুকু ফ্রুটফুল মনে হয়, যেখানে ধরো টিচারের সাথে তো সবসময় কথা বলতে একটু সংখ্যাবোধ কাজ করে, কারণ টিচার তো বিভিন্ন জায়গাতে দেখা যায় যে জিজ্ঞাসা করতে পারে যে এটা তুমি বুঝো নাই, তখন ক্লাসরুমে কই ছিলা, তো এই জায়গা থেকে যদি তুমি ঠিক আছে, এদিক থেকে যদি আমি বলি দুইটা পার্সপেক্টিভ আছে। একটা হলো যে টিচারের সাথে যেটা কথা বলতে পারি না, ওটা আমরা সিনিয়র ভাইদের সাথে কথা বলতে পারি। সো এটা আমি বলবো যে সাপোর্ট সেশনে যারা আছে তাদেরই মেইনলি কৃতিত্বটা এদিকে, যে তারা অনেক ফ্রেন্ডলি থাকে, সিনিয়র ভাই বড় ভাইদের সাথে কমিউনিকেশন করার মতো। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা, যে আমি সাপোর্ট কাউন্সিলিংয়ে ভার্সিটি কাউন্সিলিংয়ে যে স্যারের কাছে যেতেছি, ওই স্যারই কিন্তু আমাকে পরে আসছে ক্লাসে, সো তাকে যে সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করলে সে আমাদের ভয় থাকে যে সে বলবে তুমি ক্লাসে জিজ্ঞেস করো না, কারণ স্যার তো অনেক কষ্ট করে ক্লাসে পড়াইছে। হ্যাঁ, কিন্তু ভিডিওতে যেটা হয় আমাদের ফাইট্রনে, ভিডিওতে একজন করে, সাপোর্ট সেশনে আরেকজন করে, সো আমরা যে না মানে ভয় থাকে না কোনো, উনি তো আমাকে আর করায় নাই, জাজমেন্টাল ইস্যু নাই যে আমাকে জাজ করবে কিনা, এটা কোনো জাজের কোনো বিষয় নেই। আমি যাই ভাইয়া আমি বুঝি নাই, আপনি বুঝাই দিবেন, শেষ, এটাই আর কি বিষয়টা। আমরা অনেক ফ্রিলি থাকি ওইদিকে। না ইনফ্যাক্ট আমি যেটা মনে হয় আর কি, আমরা তো ধরো ছোটোবেলা থেকে একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে পড়াশোনা করি, এবং ছোটোবেলা থেকে আমাদের খুবই একটা আমার কাছে মনে হয় যে ব্যাড হ্যাবিট তৈরি হয়, সেটা হচ্ছে কোচিং সেন্টারে যাওয়া। আমরা ক্লাসরুমের ভেতরে হয়তো বা অ্যাটেনশন দেই না, কারণ আমরা চিন্তা করি যে আমি তো কোচিং সেন্টারে যেয়ে পড়বো, অথবা আমি প্রাইভেট টিউটরের কাছে যেয়ে পড়বো, তো শেখার চেষ্টাটা আমাদের অনেকখানি কমে যাবে। এবং ছোটোবেলা থেকে এই এইচএসসি লেভেল পর্যন্ত আসার পরে ইউনিভার্সিটিতে এসে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল করে, কারণ ইউনিভার্সিটিতে এসে তো কোচিং সেন্টার নেই। তুমি কি কোনো ইউনিভার্সিটি কোচিং সেন্টার দেখছো? না, এটা কিন্তু নাই। হয় তোমার কোনো বড় ভাইয়ের কাছে যাইতে হয়, নাইলে তোমার ক্লাসরুমের ভেতরে যে হয়তো বা একটু বেশি ভালো পারে বা ভালো বুঝে তার কাছ থেকে জিনিসটা শিখতে হয়, এবং এটা কিন্তু খুবই খুবই প্যাথেটিক সিচুয়েশন। এবং হয়তো বা ইউটিউবে বেশ কিছু ভিডিও চ্যানেল থাকে, বিশেষ করে ইন্ডিয়ান কিছু ভদ্রলোক আছে, প্রচুর ইন্ডিয়ান অনেক আছে, যারা বেসিক্যালি ইউনিভার্সিটিতে আমাদের যে একাডেমিক পড়াশোনাগুলো আছে সেগুলোর কাইন্ড অফ লাইফ সাপোর্ট দিয়ে আমাদেরকে বাঁচাই রাখছে। তো এই কারণে আসলে আমরা যে জিনিসটা দেখি, ফাইথন যখন আমরা স্টার্ট করছি তখন আমাদের এই জায়গাটাতে আমাদের কাজ করার ইচ্ছা ছিল যে ইউনিভার্সিটিতে ওঠার পরে যারা কম্পিউটার সায়েন্স পড়তেছে বা প্রোগ্রামিংটা ট্রুলি শিখতে চায়, সেই জায়গাটাতে এই যে একটা সাপোর্ট, যে একটা পার্সনের সাথে আমি কথা বলতে, কারণ ভিডিও তো ধরো ইউটিউবে আছে, এবং ইউটিউবে তুমি জানো যে অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা এত ভালো কন্টেন্ট দেয়, বা তারা এত ভালোভাবে হয়তো বা অ্যানিমেশন দিয়ে পুরো জিনিসটা বুঝে। তো সেখানে ধরো
ফাইটনের ভিডিওটাও হয়তো বা রিজনেবলি বেটার, কিন্তু যখন তুমি একটা পার্সনের সাথে অন টু অন কথা বলতে পারতেছো বা একটা সেশনে যে কথা বলতে পারতেছো, সেটার ইম্প্যাক্ট কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক হাই। অ্যাট দ্য সেম টাইম সবসময় কিন্তু আমাদের মোটিভেশন লেভেল সেম থাকে না। ধরো তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ গেছো আর মানে সহ্য করতে আর পারতেছো না। ভালো লাগতেছে তো না। এই জায়গাগুলোতে তুমি যদি বলতে মানে এই রিলেটেড জায়গাতে যদি ঠিক আছে, যদি আমি প্রথমে আসি ইউটিউব ভিডিওর কথা, তো ওইদিকে অনেক বেশি ডেডিকেশন লাগে, আর সবাই এটা পারে না, সত্যি কথা যেটা। হ্যাঁ, আর ওই দিকে ফাইট্রনে যেটা আছে, আমাদের তো ভিডিও দেয়, ওটা রিসোর্সফুল, প্লাস ওইটার যে সাপোর্ট সেশনটা আমরা এক 1-to-1 কথা বলতে পারি, তো ওইটা তখন মনে হয় লাইভ টকিংয়ের মতো। এটা ইউটিউব থেকে ডিফারেন্সিয়েট করে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড, এটার সাথে কিন্তু ফাইট্রনে আরেকটা জিনিস আছে, ওইটা হইলো নিজেকে ভ্যালিউ বা জাজ করার বিষয়টা। আমি যদি ইউটিউবের ভিডিও দেখি শিখিও, তাও তো আমার জাজ করার কোনো ওয়ে নেই যে আমি কতটুকু ভালো শিখলাম বা কার তুলনায় ভালো শিখলাম। কিন্তু এটা আমার ক্ষেত্রে কাজ করছে যে আমি তো অলরেডি ভিডিও দেখি, কিন্তু আমার কখনো নিজেকে জাজ করতে পারিনি। ফাইট্রনে যখন আসছি তখন যেটা হয় যে আমরা মানে উইকলি একটা অ্যাসাইনমেন্ট থাকে বা একটা প্রবলেম থাকে, ওইটাকে আমরা যখন সলভ করতে পারি, তখন দেখা যায় যে কয়জন এখন ওই টাইমে বেচ 1-এ ছিল না কোনো লিডার বোর্ড বা কিছু, কিন্তু আমরা গ্রুপে গেলে দেখতে পারতাম যে একই কন্টেন্ট দেখে 100 জন পারতেছে না, কিন্তু আমি পারছি। তখন কিন্তু আমি নিজেকে ভ্যালিউ করতে পারি আমি 100 জনের থেকে ভালো। সো না, এখন ফাইটনের ভিতরে লিডার বোর্ড নামে ওই ফিচারটা আছে যে সে তার ডেইলি প্রোগ্রেস বা উইকলি প্রোগ্রেস অনুযায়ী তার লিডার বোর্ড একটা প্লেসমেন্ট সেই জায়গাটাতে দেখতে পারে। এবং তুমি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলছো, এটা আমার মাথায় আসে না। ধরো ইউটিউবের ভিতরে কি হয় যে সেম টপিকের উপরে 100টা ভিডিও আছে, আমি একটা ভিডিও ওপেন করছি, পাশে আর একটা ভিডিও সাজেশন আসে, এবং তুমি যেহেতু আমাকে বলতেছিলে যে তুমি পাইথনের অলমোস্ট সব ইউটিউবারকে চিনো, তোমার কাছে যদি জিজ্ঞাসা করি, তুমি দেখবা যে সেম টপিকের উপরে যখন মাল্টিপল ভিডিও পাও, দেখবো একটা ভিডিওর সাথে আর একটা ভিডিওর ম্যাক্সিমাম 20-30% ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর থাকে। আদারওয়াইজ কিন্তু ভিতরের হয়তো বা কন্টেন্ট সেম থাকে, বাট ওই যে আমাদের মাথার ভিতরে কাজ করে যে না, এই ভিডিওটাতে যা বুঝেছি ও মনে হয় আর একটু বেটার বোঝাবে। এবং এই যে একটা টিউটোরিয়াল লুপের ভিতরে আমরা পড়ে যাই, একই টপিকের উপরে বারবার ভিডিও দেখতে থাকি, প্র্যাকটিস করা হয় না। আর লাইফে আমরা যত এক্সাম ভয় পাই বা টেস্ট ভয় পাই, আমরা এক্সাম বা টেস্ট যদি না দিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে এই জিনিসটা আমার শেখা কতটুকু পরিপক্ক হয়েছে কিনা। তো সেই জায়গাটাতে ফাইটনে যেটা হয় যে তুমি 7 দিন 10 দিন ধরে কিছু জিনিসপত্র শিখলে, দেন দেয়ার উইল বি প্রবলেম সলভিং অ্যাসাইনমেন্ট অর এই টাইপের কোনো একটা জিনিস থাকবে, যেটা তুমি কমপ্লিট করার পর তুমি বুঝতে পারবে যে তোমার এই যে 7 দিন 10 দিন ধরে যা শিখলা, এটা একটা মানে একটা রিজন আছে, রিজন আছে, একটা ইফেক্ট পড়ছে আমার উপর। মানে হয় কি যে তুমি যখন নিজে থেকে শিখতে যাচ্ছ, ওই মোটিভেশনটা ধরে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট। যে আমি এবং শেখার যে একটা তাড়না থাকে যে আমি কেন শিখবো, কিন্তু তুমি যখন একটা এরকম পরিবেশের ভিতরে আসছো, তুমি কিন্তু জানো যে তোমার সাথে আরো প্রায় 1000 স্টুডেন্ট শিখতেছে, তুমি যদি আজকে ভিডিওটা না দেখো তাহলে কিন্তু তুমি পিছিয়ে যেতেছো। এন্ড এট দ্য সেম, মানুষ কিন্তু হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে, মানুষ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট না হলে সে কিন্তু তার ফুলেস্ট পোটেনশিয়াল দিয়ে কাজ করতে পারে না। পারে হয়তো বা ধরো নিউটন বা আইনস্টাইনের মতো মানুষজন যাদের কম্পিটিটর না থাকা সত্ত্বেও হয়তো বা তারা নিজেরাই নিজেদের কম্পিটিটর, বাট ওইটা তো ধরো মানে খুবই রেয়ার কেস। বাট আমরা যদি নর্মাল হিউম্যানের দিকে তাকাই, সেখানে অবশ্যই একটা কম্পিটিশন বা এরকম একটা এনভায়রনমেন্ট থাকা দরকার, যেখানে তার কোনো কিছু অ্যাচিভ করার জন্য তার নিজের ভেতরে একটা এই ধরনের অ্যাসপিরেশন আমার কাছে মনে হয় যদি থাকে তাহলে খুবই ভালো। তো এর পরবর্তীতে যেটা জানতে চাই আর কি, যে তুমি ফাইটনের যে কোর্সটা, তোমাদের সময় তো প্রায় 1 বছর ধরে এই জিনিসটা চলছে, তুমি ফাইটনের ব্যাচ ওনে ছিল এবং 1 বছরের বেশি সময় ধরে, 1 বছর প্লাস, এবং 8 মাস সময় পর্যন্ত মনে হয় তুমি মোটামুটি এটার সাথে অনেক বেশি ডেডিকেটেড ছিল। এই 8 মাস সময়ের ভিতরে কিন্তু আমি যতটুকু বুঝছি যে 5 মাস তোমার ইউনিভার্সিটি ছিল না। হ্যাঁ, তো ওই 5 মাস তো তুমি খুব আরামে পুরো জিনিসটা পার করছো, কিন্তু যখন ইউনিভার্সিটি স্টার্ট হইলো তখন তুমি আসলে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে যদি বলতে। ঠিক আছে, এখানে তুমি একটু মেনশন করো যে তোমার বাসা কোথায় আর তোমার ইউনিভার্সিটি কই। ঠিক আছে, আমার বাসা হলো নারায়ণগঞ্জ, হ্যাঁ, আর আমার ইউনিভার্সিটি হলো ভাটারা, মাদানী এভিনিউ বলে। সো এটার মধ্যে ওয়ান ওয়ে রাস্তা হলো আপনার 34 কিলোমিটার বা সামথিং। সো আর ওইদিকে কোনো ডাইরেক্ট বাসও নেই, ফার্স্ট অফ অল কথা এটা। যদি আমি একটু লেট করি তাহলে আমার যেতে লাগবে 3 থেকে 4 ঘন্টা, যেমন জামে বসে থাকতে হবে। তো এইটা অ্যাভয়েড করার জন্য আমি সকাল 5:30 ঘর থেকে বের হয়ে যাই, 6টার বাসে যাই, ঠিক আছে, যে আমার 40 মিনিট লাগে। এই সেম কারণে 5:30 ওঠার জন্য আমার অনেক মানে জলদি ঘুমাইতে হয়, বেডে যেতে হয়। কটা দিকে? ওই যখন আমি ফাইটনের সাথে যুক্ত ছিলাম, মানে অনেক ডেডিকেটেডলি, তখন আমি 11টার মধ্যে, আর আমি বাসায় যেতাম হলো আপনার সাপোজ যেতে যেতে 8টা বাজতো। হ্যাঁ, সো ওই 8টার থেকে 11টার মধ্যে আমার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া ডিনার শেষ করে আমার ফাইটনে টাইম দিতে হতো।
তো ওখানে ওটুকুই আমার টাইম 2 ছিল। ঘন্টা সময় দিতে 2 ঘন্টা দিতাম। আর আরেকটা জিনিস, ভার্সিটি তো একটা লং টাইম থাকতাম, সব টাইমে তো ক্লাস থাকতো না। সো লাইব্রেরি থাকতো, আমি লাইব্রেরিতে যেতাম। ওটা আমার জন্য বেশি ভালো হতো, কারণ ফাইট্রনের ভিডিও আছে, লাইব্রেরিতে অনেকগুলি বই আছে। তো আমি বই নিতাম, ভিডিও দেখতাম, নোট করতাম, অ্যান্ড ওইদিকে পড়া শেষ করে ফেলতাম, দেখা যেত হয়তো বা পরীক্ষাগুলি আমি বাসায় এসে দিতাম। আচ্ছা। এই টাইপের একটা এই ম্যানেজমেন্ট আমি যে করছি। তুমি লাইব্রেরিতে যখন যাইতা, তোমার সাথে তো আরো অনেক মানুষজন ধরো তোমার ক্লাসে ক্লাস করতো, হ্যাঁ। তারা কি তোমার সাথে জয়েন করতো নাকি তুমি একা একা লাইব্রেরিতে বসে ঠিক আছে, যেটা হইলো, যদি আমি বলি যে ফাইট্রনে যখন আমি লাইব্রেরিতে করতাম, তারা থাকলেও তারা তো মানে মেনলি আমার স্কিল লেভেলের কারণে আমি আমার বেচমেটদের থেকে একটু উপরে ছিলাম। সো লাইক আমি তখন তাদের ইনস্ট্রাক্টর ছিলাম, ওয়ান কাইন্ড অফ এমন, মানে ফাইট্রনের বড় ভাই আমি ছিলাম তখন তাদের জন্য। সো যেটা হয়েছে, তাদেরকে আমি পড়াইতাম লিট, মানে ওই টাইমে এখনও পড়াই। সো যেটা হয়েছে, তারা ওই টাইমে থাকতো না, আমি নিজের পড়াটা নিজের মতো পড়তাম, তারপর আমি তাদের হেল্প করতাম। আর ওই হেল্পেও আমাকে ইফেক্ট করতো। লাইক যখন ধরেন ওপি ঝঙ্কার ভাই আমাকে করাইছে, ওনার কিন্তু পড়ানোর স্টাইল অনেক ভিন্ন, অনেক মানে ফানি ওয়ে একটা পড়ানোর, আর সত্যি কথা বলতে গেলে এন্টারটেইনিং? হ্যাঁ, এন্টারটেইনিং ওয়েতে। দেখা গেছে আমি যখন মানে একটা লং টাইম ওনার ভিডিও দেখতেছি, তখন কিন্তু আমার পড়ানোর স্টাইলটাতেও ওনারটা ইফেক্ট করে। সো যখন আমি ওইভাবে পড়ে দেখি স্টুডেন্ট আসলেই মজা পায়। সো ওইভাবে আমি বুঝতে, মানে এক তো নিজের উপরে অ্যাপ্লাই হয়েছে ভালো, প্লাস আমি যখন ওইটাকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কপি হয়েছে, তখন যে দেখি ওইটারও ফিডব্যাক ভালো। এরপর যারা আসলে নিডেড ছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কিছু ফ্রেন্ডরা, আমি তাদের সাজেস্ট করছিলাম যে তারা লাইক আমাদের ভার্সিটি কিছু কোর্স আছে, সব ভার্সিটিই থাকে, যেগুলি প্রোগ্রামিংয়ের এন্ট্রি লেভেল কোর্স থাকে। হ্যাঁ, ওই দিকে যেয়ে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট সাফার করে। কারা সেই স্টুডেন্ট যারা প্রোগ্রামিং জানে না, সিএসসি কি জানে না, আসলে এসে বসছে হ্যাঁ ক্যারিয়ারের জন্য, তারা এসে প্রথমে ওইদিকে ধাক্কাটা খায়। তো এমন আমারও কিছু ফ্রেন্ড ছিল। এবং এই জায়গাটাতে আমি ছোট করে যদি অ্যাড করি, ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এখন 4 মাসের সেমিস্টার, মোস্টলি 4 মাসের এই ছোট সেমিস্টারের ভেতরে কিন্তু একটা ডেটা স্ট্রাকচারের যেই কনসেপ্ট, স্যারের পক্ষে 4 মাসে কিন্তু দেখা যায় 24টা থেকে 25টার মতো ক্লাস নেয় ম্যাক্সিমাম স্যার। তো এই যে 24টা বা 25টা ক্লাসের ভিতরে কিন্তু পুরো জিনিসটা কাভার করা ইটস ভেরি ভেরি টাফ। এবং ক্ষেত্র বিশেষে যেটা হয় যে ক্লাস হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টা হয়, একটা একদিনের ক্লাস, তাই না? আমি যদি ভুল না বলে থাকি। তো এই 1 থেকে 1.5 ঘন্টা সময়ের ভিতরে কিন্তু তার কিছু সেট অফ টার্গেট থাকে যে আমার এই জিনিসপত্রগুলো আজকে শেষ করতে হবে, কারণ একটা আউটলাইন আছে। সো তখন কিন্তু ডিফিকাল্ট। এখন যেই স্টুডেন্টটা হয়তো বা আগে থেকে তার কোনো প্রোগ্রামিংয়ে নলেজ নাই, সে হয়তো বা সিএসসি সম্পর্কে কিছুই জানে না, কিন্তু জাস্ট শুনছে বা ফেসবুক থেকে দেখছে যে সিএসসিতে পড়লেই হয়তো বা একটা চাকরি বাকরি পাওয়া যায়, বা সিএসসিতে যদি আমি কোনোভাবে একটা ডিগ্রি পেয়ে যাই, তাহলে চাকরি বাকরি না পাইলেও $1000 ইনকাম করা যায়। আমি নর্মালি এটাকে বলে হাইপে যারা Hype এ এসে যারা এসে পড়ছে, তাদের জন্য ডিফিকাল্ট। হ্যাঁ তাদের জন্য ডিফিকাল্ট হয়। ওই টাইমে কিন্তু ফাইট্রনের যে সলিউশনটা, ওটা আসলেই অনেক বেশি কাজে দেয়। আমি এটা নিজে অ্যাপ্লাই করেছি, আমার উপরে অ্যাপ্লাই করা হয়নি, আমি আমার ফ্রেন্ডের উপরে অ্যাপ্লাই করছি, অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং তাদের ফিডব্যাক অনেক ভালো। হ্যাঁ, অ্যান্ড তারা এমনও হয়েছে, এমনও কিছু মানুষ আছে যারা পাশ করতে পারতেছিল না, কয়েকবার ট্রাই করার পর যখন তারা ফাইট্রনের সাথে যুক্ত হয়েছে আমার অ্যাডভাইসে, আসলেই তারা ওটাকে ওভারকাম করছে। এদিকে যেমন তারা বলবো না যে আমার ভার্সিটিতে খারাপ পড়ায় না, অনেক ভালো পড়ায়। যেটা হচ্ছে মাইন্ডসেটটা, যেটা কারণ সবাই তো আর মাইন্ডসেটটাকে বোঝানোর টাইম থাকে না ক্লাসের ভিতর, একটা পড়ানোর জিনিস আছে। না, ইনফ্যাক্ট এই জায়গাটাতে ইউনিভার্সিটি কিন্তু এমন না যে ইউনিভার্সিটি ঠিকঠাক মতো পড়ায় না। ইউনিভার্সিটি পড়ায়, যেটা বলতেছিলাম, যেহেতু টাইমের কিছুটা লিমিটেশন থাকে, সেই জায়গাটাতে স্যারের কিন্তু ইচ্ছা থাকার সত্ত্বেও তার পুরো জিনিসটা এক্সপ্লেন করা ক্লাসের ভিতরে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। এবং অ্যাট দ্য সেম টাইম ক্লাসরুমের ভিতরে কিন্তু 40 জন স্টুডেন্ট থাকে, 40 জন স্টুডেন্ট কিন্তু 40 রকমভাবে বুঝতে চায়। তো স্যারকে ওটা কিন্তু ক্যাটার করা ইটস ভেরি ডিফিকাল্ট। ভাইরাস ফাইট্রনের ক্ষেত্রে কী হয়, একটা সাপোর্ট সেশনে হয়তো 35 থেকে 40 জন মানুষ থাকে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই কিন্তু কোশ্চেন করতে পারে যে ভাই আমি তো এটা বুঝতেছি না, আমাকে বুঝাই দেন। তো আমাদের কাছে যেহেতু অজস্র সময়, এটাতে 1-1.5 ঘন্টা সময় না, অনেক সময় সাপোর্ট সেশন 3-4 ঘন্টাও লম্বা হয়। তো তখন কিন্তু সবার কোশ্চেন অ্যান্সার দেওয়া পসিবল। ইনফ্যাক্ট কোনো একজন পার্টিকুলার ইনস্ট্রাক্টর যদি তাকে প্রপারলি না বুঝাইতে পারে, অ্যাবসলিউটলি ফাইন, কারণ দিনের ভিতরে আরও দুইজন আছে, তো আরও দুইজনের কাছে গেলেও কিন্তু সে সেম কোশ্চেন করলে এখানে কেউ কাউকে বকা দিবে না বা করে না। তো ওই জায়গাটা থেকে যদি তুমি কন্টিনিউ করো। সো মেইনলি এটাকে আমি সামারাইজ করি এভাবে যে মাইন্ডসেটটা ক্রিয়েট করে দেয়। ওই যে বললাম যে যারা প্রোগ্রামিং জানতো না, তাদের তো প্রোগ্রামিংয়ের কোনো মাইন্ডসেট নাই, ক্লিয়ার ধারণা নাই। সো ফাইট্রনে যখন তারা ঢুকে, নর্মালি তাদের তো করতে হবে, এই যে কম্পিটিশনে যাতে আগে থাকতে পারে, অথবা তার শিখতে হইতে হয়। তো তখন যে 1-to-1 সাপোর্টগুলি বা প্লাস এদিকে কিছু মানে আমি বলবো শঙ্কর ভাই যে আসে মাঝে মধ্যে ইন্সপিরেশন দেয় কোর্সের ভিতর, সো ওগুলি মাইন্ডসেটটা ঠিক করতে কাজে লাগায় অনেক বেশি। তো ওইভাবে যখন তাদের একটা মাইন্ডসেট ক্রিয়েট হয়ে যায়, তারা লার্নিং
এনভায়রনমেন্টটা বা সেলফ লার্নিংটাকে অ্যাডাপ্ট করে, কারণ স্টিল নাও আমি বলবো ফাইট্রন যে সেলফ লার্নিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, সো যখন তারা ওইটা শিখে যায় তখন আসলে তাদের আর কোনো বাধা থাকে না। মানে পুরো জিনিসটা আমরা যেটা দেখি যে ফাইট্রনের মেইন কোর্সটা তো এখন 6 মাসের মতো সময়। তো ফাইট্রনের কোর্স যদি কেউ মোটামুটি রিজনেবলি ভালো করতে চায় তাকে কিন্তু রিয়েলি 5 থেকে 6 ঘন্টা কোডিং এর পেছনে সময় দিতে হবে। এই যে 5 থেকে 6 ঘন্টা তুমি 6 মাস সময় ধরে তোমার এই হ্যাবিটটা যদি একবার তৈরি হয়ে যায়, তাহলে তুমি বুঝো মানে তোমার অবস্থাটা কোথায় যাবে। কারণ কোনো একটা হ্যাবিট ফর্ম করতে কিন্তু প্রথমত সাইন্টিফিক্যালি একটা জিনিস আছে যে 21 দিন টানা সেই কাজটা করতে হয়, এবং ক্ষেত্র বিশেষে 4 থেকে 6 মাসের মতো সময় যদি তুমি সেটার সাথে খুব লেগে থাকো, তাহলে এটা ফুল ফর্মে তোমার একটা হ্যাবিট হিসেবে তৈরি হয়ে যায়। তো তার মানে 6 মাস পরে জার্নিটা যদি তুমি একবার কমপ্লিট করে ফেলতে পারো, তো তুমি যদি সিএসসির স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য এটা একটা খুবই গেম চেঞ্জিং ব্যাপার হবে। কারণ এর পরবর্তীতে যে কোনো কিছু শেখা তোমার জন্য জাস্ট ওয়ান টুর ব্যাপার হবে আর কি। এইটাই, কারণ একবার যখন এটা এসে যায় তখন জাস্ট এটা ভার্সিটিতে না, আমার হিসাবে ক্যারিয়ারেও অনেক বেশি কাজে লাগে। কারণ লাইক আমি যদি এখন ধরেন পাইথনের কথাই বলি, যেহেতু আমি দিকে একটু ফ্লেক্সিবল, আমি ডিজাইনগো নিয়ে একটা কোম্পানিতে ঢুকছি, এখন আমি ডিজাইন করতে পারি ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে, কোনো একটা কারণে আমার আজকে ফার্স্ট টিপে শিখতে হবে। এখন ফার্স্ট টিপে নতুন, ওইটার তেমন টিউটোরিয়াল নেই, ডকুমেন্টেশন আছে, তখন কিন্তু আমার মাইগ্রেট করার জন্য আমার কাছে আমিই আছি আর ওটার ডকুমেন্টেশন আছে। সো ওই সেলফ লার্নিংটা ওই দিকেও অনেক বেশি কাজে লাগে। হ্যাঁ, সো এর জন্য আমি মানে নর্মালি বলি যে ফাইট্রনের ওই দিকে যাও, মানে যে একটা এনভায়রনমেন্ট লাগে। আর বাংলাদেশে এই মুহূর্তে ভার্সিটির বাইরে এই টাইপের কোর্স ফাইট্রনই প্রোভাইড করতেছে, এটা রিয়েলি। এবং কমিউনিটির ব্যাপারটাতে আমি যে জিনিসটা ধরো তোমার সাথে অ্যাড করতে চাই, যে যখন তুমি কোনো কিছু শেখার চেষ্টা করতেছো যেটা হয়তো বা প্রিভিয়াসলি তোমার জানা ছিল না, বাট তুমি একটা লম্বা সময় ধরে ধরো শিখবা করতেছো, সেখানে আমার কাছে মনে হয় যে কমিউনিটি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কারণ আমরা ছোটোবেলা থেকেই যখন শুনে আসি বা ইনফ্যাক্ট আমাদের চারপাশে যেটা শুনি যে তুমি যে টাইপের মানুষ হইতে চাও সেই টাইপের মানুষ সাথে তুমি মেশা শুরু করো, তাইলে তোমার জন্য ওই রাস্তায় আগানো অনেকখানি ইজিয়ার হয়ে যাবে। তো সেই জায়গাটাতে আমি দেখছি যে ফাইটনের যখন কোনো একটা স্টুডেন্ট ভর্তি হয়, সে কিন্তু এই যে সিমিলার মাইন্ডসেটের অলমোস্ট 1000-এর বেশি মানুষের সাথে তার একটা কানেকশন তৈরি হয়, এবং সে চোখের সামনে দেখতো। কারণ ইউনিভার্সিটিতে আমরা যখন দেখি, আমি দেখি যে আমার চারপাশে যে মানুষজনগুলো থাকে তারা কম বেশি আমার মতোই, ক্লাসের ভিতরে হয়তো বা 3জন 4জন বা 5জন থাকে যারা এক্সট্রা অর্ডিনারি টাইপের স্টুডেন্ট, এবং ক্ষেত্র বিশেষে তারা অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়। তো তাদের সাথে আমাদের ইউজুয়ালি কমিউনিকেশন হয় না। কিন্তু যারা এক্সট্রোভার্ট আছে তারা ইনফ্যাক্ট কিন্তু দেখা যায় যে তার চারপাশে যাদেরকে সে দেখা যায় এরাও প্রোগ্রামিং শিখতেছে না, আমিও শিখতেছি না, কি যায় আসে, এইভাবেই 4 বছর পার হয়ে যাবে। তো এই জায়গাটাতে এই যে একটা লার্জ নাম্বার অফ স্টুডেন্টের সাথে তুমি একসাথে এত বড় একটা জার্নি পার করলা, প্রায় 8 মাসের মতো সময় তুমি কমিটেড ছিল, তো এই কমিউনিটি আদৌ তোমার লার্নিংয়ের জায়গাটাতে কোনোভাবে হেল্প করছে কিনা? না, এইদিকে আসলে যেটা হয় এটা অনেক বেশি হেল্প করছে সত্যি কথা বলতে গেলে। জাস্ট একটু ব্যাকট্র্যাক যদি করি, আমি অনেক আগে থেকে প্রোগ্রামিং করতাম, কমিউনিটি বা আমার সিমিলার মাইন্ডসেটের মানুষ আমি অনেক আগে থেকে খুঁজতেছি, কিন্তু যেটা হচ্ছে পাইতেছি না, কারণ সবাই কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত, এদিকে ডেডিকেটেড টাইম তারা দিবে না। তো ফাইট্রনে যখন আমি আসি তখন আমার অনেকের সাথে পরিচয় হয় যারা পার্সোনালি নক দেয়। আমরা যেটা করতাম যে একসাথে পড়তাম, মানে নট লাইক দ্যাট যে আমি জাস্ট গ্রুপ স্টাডি। হ্যাঁ, গ্রুপ স্টাডি, ফাইট্রনের গ্রুপ স্টাডি ছিল অনলাইনে। হ্যাঁ, যে অ্যাসাইনমেন্ট দিত ওইটাও হয়তো বা যে কেউ আটকাইলে সাপোর্ট সেশন যেমন আছে তেমন আমরাও ডিসকাস করতাম নিজেরা, কিন্তু অবশ্যই একজনের সলিউশন দেওয়া যেত না, কারণ এটা পেনাল্টি থাকতো। ডিসকাস করা হতো, মানে একজনকে হেল্প তখনও করা হতো। দেখা গেছে আমি মধ্যখানে অনেকবার পিছিয়ে গেছি, 8 মাস পর পিছানোর পর দেখা গেছে এমন অনেকে ছিল যারা আমার সাথেও পিছাইছে, আমি আবার কিন্তু কোপ আপ করে অন ট্র্যাক আসছিলাম। তো ওই টাইমেও আমার ওই কমিউনিটি হেল্প করছে। হ্যাঁ, সো ফাইট্রন ওইদিকেও হেল্প করে কমিউনিটি বিল্ডিংয়ে। আর এটা তো তাহলে আমরা স্টুডেন্ট। তাছাড়া একটা মজার বিষয়, আমি যখন ফাইট্রনে ব্রেক নিছি, ফাইট্রন থেকে আমার সারাদিন ফোন আসতো কিছুক্ষণ পর। লিটারালি তো আমি অনেকবার মানে ওয়ান কাইন্ড অফ আমাকে ঝাড়িয়েও দিছে, আপনি করতেছেন না কেন এরকম। সো যেটা হয় যে পুশ ওই পর্যন্তও আসে, মেইল আসতো, পরে ফোন আসা শুরু করছে, পরে দেখা যাচ্ছে আমি এমনও যে ফোনের ভয়ে পরে আবার গেছি পড়তে, যে আবার ফোন দিয়ে আবার বল। যেমন আমি সবার জন্য যদি একটু ক্ল্যারিফাই করি, ফাইটনের কোর্সটাতে কেউ যদি দেখা যায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর কন্টিনিউ না করে, তখন আমাদের টিম থেকে কিন্তু তাকে কল দিতে থাকে, মেইল তো অটোমেটিক্যালি যায়, অ্যাট দ্য সেম টাইম কল দেয়, ভাই কী সমস্যা, যদি পিছিয়ে পড়ে তাকে আবার ফ্লোতে আনার জন্য যেই ধরনের সাপোর্টিং এনভায়রনমেন্ট প্রয়োজন বা যে ধরনের সাপোর্ট সেশন প্রয়োজন সেগুলো কিন্তু প্রোভাইড করার চেষ্টা করে, যাতে করে স্টুডেন্ট আসলে, কারণ আমরা যেটা হয় কি যে আমরা ফোকাস থাকা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়, কিছু সময় পরপরই হয়তো বা আমরা ট্র্যাক থেকে ছুটে যাই।
তো ট্র্যাক থেকে ছুটে যাওয়া তো সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে কামব্যাক যদি না করি তাহলে কিন্তু প্রবলেম আর কি। তো কামব্যাক করার জন্য যে ধরনের সাপোর্টিং হ্যান্ডটা প্রয়োজন সেটা আবার আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। অনেক সময় স্টুডেন্ট এরকম ঘটনাও ঘটে যে স্টুডেন্ট নাম্বারই ব্লক করে দেয়, আমাদের কল পাইতে পাইতে বিরক্ত হয়ে যায়। এবং এমন না যে আমাদের স্টুডেন্ট রিলেশনশিপ টিমে যারা কাজ করে তারা কিন্তু এমন না যে ফোন দিয়ে বলে যে স্যার আপনি একটা কোর্স কিনছিলেন আপনি এইভাবে যদি ওই জায়গাটা থেকে একটু বলো যে মানে কিভাবে কথা না, ওনারাও অনেক সুন্দরভাবে বলে, লাইক আমি বললাম না, ওনারা বড় ভাইয়ের মতোই কথা বলে লিটারালি, কারণ তাদের সাথে সম্পর্কটা এইভাবেই থাকে, 1-to-1 সেশন করা হয়, যে আপনার কি কি সমস্যা হইতেছে ওইটা শেয়ার করার কথা বলে, কেন ব্রেক পড়ছে ওইটা জানে, দেন আমাদের ওই হিসাবে একটা গাইডলাইন দেওয়া হয় এভাবে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যারা এখানে কল করে তারা কিন্তু কল সেন্টার এক্সিকিউটিভ না, তারা কিন্তু মোরালেস আমাদের ইনস্ট্রাক্টর বা টেকনিক্যাল পারসন। এটাই মানে যে কল করে সেও জানে প্রোগ্রামিং কি, আর ভালো মানুষ মানে ওই রকম আর কি, সো তারা ওইভাবে হেল্প করতে পারে। তো এটাও আমি কমিউনিটির পার্টি বলবো আসলে, কারণ কমিউনিটির গোলই হলো এটা যে যদি কেউ পিছায় যায় তাহলে তাকে পুশ ব্যাক করা। সো ওই হিসাবে ফাইটনের কমিউনিটি অনেক হেল্পফুল। আচ্ছা, ফাইটনের ব্যাপারে যদি আমি আরেকটু বলতে চাই, ফাইটনে ইউজুয়ালি যেটা হয় যে আমাদের বেশ কয়েকটা গোল থাকে। একটা গোল হতেছে যে স্টুডেন্ট তার একাডেমিক জায়গাটাতে হয়তো ভালো করবে, আর কিছু কিছু মানুষ আছে যারা হয়তো বা ডিরেক্টলি সিএসসিতে পড়ার সুযোগ হচ্ছে না, কিন্তু তার সিএসসির ওভারঅল একটা ফ্লেভার প্রয়োজন। এখন এটা তো ডিগ্রি রিপ্লেসমেন্ট কোনোভাবে হইতে পারে না, তবে সিএসসিতে ফাউন্ডেশনাল কী কী জিনিসপত্র আছে সেটা যেন কোনোভাবে একটা কাভারেজ দেওয়া যায় সেই জায়গাটা থেকে কাজ করে। অ্যাট দ্য সেম টাইম অনেকে আছে যে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক তার একটা তৈরি হয়েছে, এক্সপার্টিস তৈরি হয়েছে, হয়তো বা সে জাভাস্ক্রিপ্টে ভালো, তো ভালো হয়তো বা রিঅ্যাক্ট ডেভেলপার, কিন্তু তার প্রোগ্রামিংয়ে ফাউন্ডেশনাল নলেজটা অত বেশি স্ট্রং না। কারণ যখনই আমরা কোনো একটা ভালো ইন্টারভিউতে দিতে যাই তখন কিন্তু ফাউন্ডেশনাল স্কিলগুলো খুবই খুবই প্রয়োজন। তো সেখানে সে রিক্যাপ করার জন্য এই কোর্স তার জন্য খুব ভালো একটা হেল্প করে। নেক্সট তোমার কাছে আসলে যে জিনিসটা জানতে চাই, আমি একটা লম্বা সময় ধরে শুনলাম যে তোমার একাডেমিক জায়গাটাতে অনেকখানি হেল্প করছে ফাইটন, মানে ইনর্মাস টাইপ অফ হেল্প করছে এই জায়গাটাতে। সেখানে তোমার একাডেমিকের বাইরে আর কোনো জায়গাতে আসলে ফাইটনের কোনো কন্ট্রিবিউশন আছে কিনা যদি বলো। না, ওইটা তো অবশ্যই আছে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। কীভাবে, যদি যেহেতু ফাইটনের কারণে আমার একাডেমিক টাইম অনেক সেভ হয়েছে, সো আরেকটা জিনিস আমার মাইন্ডসেট, আমি অনেকগুলি লেকচারার পাইছি ফাইটনে প্লাস আমার ভার্সিটি। সো যেটা হয়েছে আমি 1-to-1 কীভাবে একটা মানুষকে পড়াইতে হয় ওইটাও আমি শিখতে পারছি, নট জাস্ট দ্যাট যে আমি প্রোগ্রামিং শিখতে পারছি, আমি এটাও শিখতে পারছি যে পড়াইতে কীভাবে হয়, হ্যাঁ, 1-to-1-এ। সো ওইভাবে আমাকে অনেক বেশি হেল্প করছে, কারণ পরবর্তীতে আমি এখন ক্লাব থেকে ভার্সিটি ক্লাবগুলিতে আমি ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করি। লাইক যে আমাদের যে কোর্সগুলি আছে ভার্সিটির স্যাররা প্লাস কাউন্সিলিং আমার পাশাপাশি আমাদের ক্লাব যেমন কম্পিউটার ক্লাব আছে, এফ ফোরাম আছে, তারা সেম একাডেমিক কোর্সের উপর ওয়ার্কশপ নামায়। আমাদেরগুলি আপনার গোলই থাকে যে স্টুডেন্টরা যেগুলি স্যারদের বলতে পারে না ওগুলি আমাদের বলবে, জাস্ট লাইক ফাইট্রন। ওই দিকে আমি ইনস্ট্রাক্টর হিসেবে আসি, আমি অনলাইন অফলাইন ক্লাস নিই, 40 জন, কখনো 3-4 জনেরও ক্লাস নিই, হ্যাঁ, একদমই স্পেসিফিকলি তাদের একদম মানে যেভাবে ফাইট্রনের ইনস্ট্রাক্টররা কাজ করে সেম আমি ওইভাবে দিয়ে কাজ করি। সো তাদের জন্য আমি অনেক ভ্যালুয়েবল পার্ট প্লে করতে পারতেছি। তো এইদিকে ফাইট্রন কীভাবে আসলো, ফাইট্রন সেম যে কীভাবে পড়াইতে হয় ওইটা বুঝতে আমাকে হেল্প করছে, 1-to-1 সেশনটা কীভাবে দিতে হয়, অ্যাটলিস্ট ঝঙ্কার ভাইয়ের ভাবে কীভাবে মজা করে পড়াইতে হয় ওইটাও আসছে। এই জায়গাটাতে আমি একটু ছোটো করে জাস্ট একটু অ্যাড করতে চাই। আমরা যখন প্রথমত প্রোগ্রামিং হিরো স্টার্ট হয়েছে অ্যান্ড দেন সেটার পাশাপাশি আমরা ফাইটন স্টার্ট করছি, যাতে বাংলাদেশে যারা সিএসসি স্টুডেন্ট আছে তাদেরকে যেন আমরা বেটার সার্ভ করতে পারি। এবং শুরু থেকেই প্রোগ্রামিং হিরো যখন স্টার্ট করছে তখন থেকে আমাদের একটা ইন্টেনশন ছিল যে বাংলাদেশে প্রোগ্রামিংটাকে যেন আমরা অনেক বেশি জনপ্রিয় করতে পারি, বা প্রোগ্রামিংটা কিন্তু খুবই ফান অ্যান্ড এন্টারটেইনিং একটা জিনিস। তুমি শুরুতে বলতেছিলা যখন তুমি ডিপ্রেস ছিলা বা মেন্টালি ভালো ছিল না, যদিও এটা ডিপ্রেশনের ডিরেক্ট ওষুধ নেয়, কিন্তু এমন একটা জিনিস যদি করা যায় যেটা আমাকে একটা ফুলফিলমেন্ট দেয়, সেটা ড্রয়িং হতে পারে, গান গাওয়া হতে পারে, আবৃত্তি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এবং সেরকম একটা জিনিস প্রোগ্রামিংটাকেও কিন্তু অনেকে শুরুতে কনসিডার করতে পারে। এবং একটা জিনিসের প্রতি ভালোবাসা তৈরি হইতে তো একটু সময় লাগে, তো সেই সময়টা কিন্তু তুমি সেই ক্লাস 8 থেকে দেওয়া শুরু করছো। ওভার দ্য টাইম এই ভালোবাসা অনেকখানি বাড়ছে এবং তুমি দেখতে পারছো যে এই শেখাটা কীভাবে তোমাকে লং টার্মে ক্যারিয়ারে বা লাইফে একটা হেল্প করবে। তো এই জায়গাটাতে আমরা সবসময় চেষ্টা করি যে প্রোগ্রামিংটাকে যেন বাংলাদেশেও অনেক বেশি জনপ্রিয় করা যায়, এটা সম্পর্কে ভয়ভীতি যেন মানুষের অনেকখানি কমে যায়, সবাই যেন, কারণ আমরা যেই যুগের দিকে আগাচ্ছি বা আমাদের যেভাবে রেভলিউশনটা হচ্ছে সেটা কিন্তু টেকনিক্যাল রেভলিউশন হচ্ছে, এবং 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ভিতরে যা যা জিনিসপত্র আছে তার মেজরিটি জিনিসই কিন্তু টেকনোলজির সাথে ডিপলি কানেক্টেড। তো সেইরকম একটা সোসাইটিতে আমরা যখন যাব তখন কিন্তু প্রোগ্রামিং আমার কাছে মনে হয় যে ইন দ্য নিয়ার ফিউচার এই
ম্যাথের মতো একটা বেসিক সাবজেক্ট হয়ে যাবে, যেখানে সবারই কম বেশি প্রোগ্রামিং সম্পর্কে একটা এবিসিডি নলেজ থাকা দরকার, যাতে করে সে তার ডেইলি লাইফে এটার ইমপ্লিমেন্টেশন বা এটা থেকে তার যে নলেজটা গ্রো করবে সেটা যেন সে ইউটিলাইজ করতে পারে। এবং তোমার কথা শুনে আমার খুবই খুবই ভালো লাগতেছে, এটা আমি জানাই ছিল না যে এই যে দেখো প্রোগ্রামিং হিরোতে হয়তো বা প্রোগ্রামিং হিরো না, ফাইথনের ভিতরে আমরা যদি দেখি 1 থেকে 1,500 স্টুডেন্ট হয়তো বা এনরোল করছে, সেখান থেকে 1,000 স্টুডেন্ট যদি পুরো কোর্সে শেষ করে, 1,000 স্টুডেন্টের ভিতরে আমি যদি ধরে নিই যে 100 স্টুডেন্ট আছে তোমার মতো, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজে সে তার সহপাঠী যারা আছে বা তার সারাউন্ডিংসে যে মানুষগুলো আছে তাদেরকে যদি প্রোগ্রামিং সম্পর্কে আরেকটু ভালোভাবে বুঝাইতে পারবে, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে রাইট, ইন্সপায়ার করতে পারে, তাইলে তুমি চিন্তা করো যে আমরা তো আসলে জার্নালিস্ট স্কেলে মানুষের কাছে যাইতে পারতেছি না, কিন্তু তুমি যখন তোমার ইউনিভার্সিটিতে প্রত্যেক 6 মাসে যদি 100 জন করেও চিন্তা করো, তাহলে পুরো বছরে কিন্তু 1200 জন, সরি 200 জন হয়তো বা, সো 200 জন যদি হয়, তো 200 জন হইলেও কিন্তু এটা একটা বিগ নাম্বার, যে 200 জন মানুষ ডিরেক্টলি, এবং তুমি যাদেরকে শেখানোর চেষ্টা করতেছো তারা কিন্তু অলরেডি সিএসির মানুষ, হ্যাঁ, তো ওই 100 জন কিন্তু আরও বেশি ইম্প্যাক্টফুল, কারণ ওরা যদি এটা ভালো মতো শিখতে পারে, জানতে পারে, ওর ক্যারিয়ারের জন্য হেল্প করবে। সো ওভারঅল আমাদের যে একটা মানে এটা আমরা কাইন্ড অফ দেখি এইভাবে যে এটা আমাদের মোরাল রেসপন্সিবিলিটি, যে প্রোগ্রামিং হিরো শুধুমাত্র যে বিজনেসের জায়গাটা থেকে ব্যাপারটা এরকম না, যে প্রোগ্রামিং হিরো আসলে সোসাইটির জায়গাটা থেকেও আমরা ওই ইম্প্যাক্টের জায়গাটা আমরা আসলে রাখতে চাই সবসময়। তো যাই হোক, তুমি সব শেষে যদি কোনো কিছু অ্যাড করতে চাও, এবং এটার পাশাপাশি তুমি লম্বা সময় ধরে ফাইথন নিয়ে অনেক ভালো ভালো কথা বলছো, যদিও আমি তোমাকে এগুলো শেখাই দেয়নি, তো তুমি যদি আসলে সব মিলে ফাইথন সম্পর্কে তোমার যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও তুমি শেয়ার করতে পারো, আইদার এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে সবসময় আসলে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। এবং তুমি মাত্রই হয়তো বা জানলা যে আমাদের এখন ফাইথনের ব্যাচ 5-এর এনরোলমেন্ট কিছুদিন পরে স্টার্ট হবে, তো ব্যাচ 1 ব্যাচ 2 আমরা যেভাবে চলছে, ব্যাচ 3 আর 4 কিন্তু ডিফারেন্ট ওয়েতে চলছে, এবং কন্টিনিউয়াসলি আমরা ইমপ্রুভমেন্টের জায়গা খুঁজতেছি, যাতে করে স্টুডেন্ট এখান থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড হয় এবং তার লাইফে যেন ইফেক্টিভভাবে এই কোর্সটা আসলে কাজে লাগে আর কি। ওই জায়গাটা থেকে তুমি যদি বলো ফাইথনের যদি নেগেটিভ বা ইমপ্রুভমেন্টের কিছু থাকতো, তাহলে ওইটা আমার অলরেডি বেচ 1-এর মধ্যে আমাদের যেটা করা হয় ফাইথন, যে আপনি বললেন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট খুঁজে, এটা আমি জানি, কারণ ওনারা আমাদের থেকে অনেক রিভিউ নিচ্ছে। সো আমি ফাইথনের রিভিউ গ্রুপেও ছিলাম, হ্যাঁ, ইনফ্যাক্ট বেটা টেস্টার গ্রুপেও ছিলাম। সো ওইদিকে যেটা হয়, আমি অলরেডি রিভিউ দিছি, যেমন আপনাদের ওই লং টার্মটা একটা জিনিস ছিল, অনেক বেশি লং ছিল, দেন ছিল যে ম্যাথমেটিক্যাল কোর্স বা এগুলি একটু গ্যাপ ছিল। এখন কিন্তু আমরা মেইন কোর্সের ভিতরে ম্যাথের একটা কোর্স আনা হয়েছে, সো বেসিক প্রোগ্রামিং এর জন্য যে ম্যাথটা প্রয়োজন সেটার জন্য একটা ডেডিকেটেড কাইন্ড অফ মাইলস্টোনের মধ্যে আছে, যেটা করলে তার ম্যাথটা রিভাইজ হয়ে যাবে। এটাই যেমন ডিসক্রিট ম্যাথমেটিক্স বলে একটা জিনিস আছে, যেটা সিসিতে আসার আগ পর্যন্ত আমাদের দেশের কারিকুলাম অনুযায়ী কেউ পড়ে নেই স্টুডেন্ট। সো ওইটা এখন ফাইথনে আছে, আমি দেখছি। দেন হইলো আরেকটা যেটা ছিল, যে আপনার ফাইথনে আমাদের টাইমে সবই করার চান্স ছিল, যে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং গ্রুপেও যেতে পারবো, আবার আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও যেতে পারবো, আবার অ্যাট এ টাইম দেখা যায় অনেকে জব রিপ্লেসমেন্টের জন্য চলে যায়। সো তখন যেটা হয়, তিনোটা একবারে মেনটেন করা অনেক টাফ হয়ে যেত বেচ 1-এ বা বেচ 2 এই স্টুডেন্টের জন্য। সো ওই দিকেও ফিডব্যাকটা চাওয়া হয়েছে না, ওইটা ইনফ্যাক্ট আমরা এখন ওইটাকে একটু ডিফারেন্সিয়েট করে ফেলছি, যে যার আসলে ইমিডিয়েট জবের প্রয়োজন সে জব প্লেসমেন্ট টিমের সাথে কাজ করবে, যার হয়তো বা এখনই জবের প্রয়োজন না কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্র্যাকে যাইতে চাই, সেক্ষেত্রে আমরা পাইথন বা জ্যাঙ্গোর মাধ্যমে আমরা তাকে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, ওখানে ডেটাবেস রিলেটেড কিছু জিনিসপত্র এর ভিতরে থাকবে। অ্যান্ড খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে, আমি জাস্ট তোমার জানার জন্য শেয়ার করতেছি, যে আমাদের প্রবলেম সলভিং ক্লাব তো আগেও ছিল, বাট ওইটা এখন আরও কাইন্ড অফ স্ট্রঙ্গার হয়েছে, কারণ ওখানে আমরা এখন একজন ডেডিকেটেড ইনস্ট্রাক্টর আমাদের আছে, যে পুরোপুরি তার কাজই হইতেছে দিনরাত স্টুডেন্টদেরকে প্রবলেম সলভিংয়ের ব্যাপারে হেল্প করা, এবং ওই জায়গাটাতে ডেইলি, আমি যতটুকু রিসেন্টলি জানলাম যে ডেইলি 4টা প্রবলেম সলভ করতে হয়। তো তুমি চিন্তা করো, এটা অনেক হিউজ একটা বিষয়। নিজে তো তুমি 4টা প্রবলেম, কি একটা প্রবলেম সলভ করে তো নর্মালি আমিও প্রবলেম সলভিং করি কম্পিটিটিভ প্রোগ্রাম হিসাবে ভার্সিটিতে। তো দেখা যায় যে একটা শুরুতে যখন শুরু করে মানুষ, কোড ফোর্সেসে 800-900 বা 1000 রেটের যে প্রবলেমগুলি আছে, যখন একটা স্টুডেন্ট প্রথমবার সলভ করে, দেখা যায় সারাদিন লেগে যায় একটা প্রবলেম সলভ করতে, ওই হিসাবে 4টা করে হইতেছে অনেক বড় বিষয়। এই প্রবলেম সলভিং এর জায়গাটাতে যখনই হেল্প লাগতেছে, এমন না যে ইনস্ট্রাক্টর যে তার প্রবলেম সলভ করে দিতেছে, বাট সে কীভাবে চিন্তা করবে সেই জায়গাটাতে হেল্প করা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে
আমরা প্রবলেম সলভিং ক্লাব ইউজুয়ালি 3 থেকে 4 মাস সময় ধরে চলে এবং প্রবলেম সলভিং ক্লাবের মোটো হইতেছে যে ভাই মিনিমাম 2 স্টার কোডার হইতে হবে কোড শেফের ভিতরে। এবং আমাদের আল্লাহর রহমতে প্রায় আমার যতটুকু নাম্বার মনে পড়ে 140 জনের বেশি স্টুডেন্ট অলরেডি কোড শেফে মিনিমাম 2 স্টার কোডার হয়েছে। এটার ভিতরে আবার কোড ফোর্সেসে অনেকে স্পেশালিস্ট বা পিপিল কোডারও হয়েছে। এটা ফাইথনের ফেসবুক পেজের ভিতরে গেলে তাদের পোস্টার বা আদার জিনিসপত্র দেখা যাবে। আমরা যখন কোনো রেগুলার স্টুডেন্টের দিকে দেখি কোনো একটা পার্সনের কোড শেফের ভিতরে 2 স্টার কোডার হইতে হলে সে নিজে থেকে যদি চেষ্টা করে প্রোগ্রামিং শেখা স্টার্ট করে দেন 2 স্টার পর্যন্ত যেতে 1 থেকে 1.5 বছর সময় লাগে। হ্যাঁ, একটা গাইডলাইন ছাড়া এত জলদি এদিকে যাওয়া কিন্তু পসিবল না। 3 থেকে 4 মাসের ভিতরে এরকম একটা জায়গাতে যাবেন। 3 স্টার কোডারও আসলে অনেকে আছে। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে স্টুডেন্ট আসলে পিওরলি বেনিফিটেড হচ্ছে এবং আমরা স্টিল স্টুডেন্টের কাছ থেকে প্রত্যেক মাসে মাসে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি কোন জায়গাটাতে ইমপ্রুভ করব। ইনফ্যাক্ট তুমি তো হয়তোবা জানো যে আমাদের প্রত্যেকটা ব্যাচের ভিডিও কিন্তু সেম না, প্রত্যেক বারে কিন্তু আপডেট হয়, ইনস্ট্রাক্টর আপডেট হইতে থাকে, ভিডিও আপডেট হইতে থাকে। এবং আমাদের এরকম ঘটনাও ঘটছে যে আমরা একজন ইনস্ট্রাক্টরকে দিয়ে পুরো একটা মাইলস্টোন রেকর্ড করেছি, দেন দেখছি যে স্টুডেন্ট বলতেছে যে এই ভিডিওটা অত বেশি এটা বুঝতে পারি না। রাইট, আমার এক্স্যাক্টলি ব্যাচটার খেয়াল ছিল না। পরে কিন্তু এটা পুরো চেঞ্জ করে আবার নতুন করে আমরা ভিডিওটা রেকর্ড করছি। সো ওই জায়গাটাতে আমরা ফাইথন কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাই যেন স্টুডেন্ট যেন সবচেয়ে বেশি বেনিফিটেড হয় ওই জায়গাটা থেকে। স্টুডেন্টের শুধুমাত্র যেটা দরকার যে চোখ কান বন্ধ করে 5 থেকে 6 ঘন্টা ডেইলি টাইমের একটা কমিটমেন্ট নিয়ে এই জিনিসটার ভিতরে আসা, যাতে করে সে যেহেতু সিএসসির ভিতরে আসছে আর যারা সিএসসিতে নাই নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকেও সে যদি আসলে সিএসসি একটা ফ্লেভার পাইতেছে তাহলে এটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা অপশন। তো সব শেষে তুমি যদি কোনো কিছু অ্যাড করতে চাও। এটা সবশেষে যেটা বলা যায়, আপনি একটা 2টা বা 3টা কথা আমি বলতে পারি। 1 নাম্বার যে বাংলাদেশ অলরেডি স্কুল লেভেল থেকে আপনি যেটা বললেন যে প্রোগ্রামিং হবে ম্যাথের মতো একটা কম্পালসারি কোর্স, অলরেডি এটা শুরু হয়েছে। পাঠ্য বইয়ে ক্লাস 8-এর বই থেকে পাইথন অ্যাড করা হয়েছে। আমি ওইদিকে কাজ করতেছি রিসেন্টলি, আমার কিছু মানে ওয়ার্কের জন্য ওইদিকে আমার এগুলি কোর্স রাখা হচ্ছে। অ্যান্ড ভিশন ছিল যে আরও নিচ থেকে আনা প্রোগ্রামিং, জাস্ট লাইক আদার কান্ট্রিজ। সো ওই দিকে ফাইথন অবশ্যই একটা ইনিশিয়েটিভ যেটা হেল্প করতে পারবে। আর আরেকটা জিনিস যে স্টুডেন্টরা যে সিএসসি জিনিসটা কি এটা না জেনে যে এসে পড়ে সিএসসিতে, ওই দিকে ফাইথন একটা ওয়ে হইতে পারে যে তারা আসলে ভ্যালিডেট করতে পারে যে তারা কি আসলে সিএসসি তাদের জন্য নাকি তাদের অন্য কোনো সাবজেক্ট চিন্তা করা উচিত। সো এই হিসাবে ওভারঅল ফাইথন আমার জার্নিতে অনেক বেশি হেল্প করছে, আমাকে একটা ডাইরেকশন দেওয়ার জন্য আমি বলবো। এটাই। আর অ্যাচিভমেন্ট বলতে গেলে এই যে একাডেমিকের পাশাপাশি যে টাইমটা আমি পাইছি এটার জন্য আমি অনেক বেশি অ্যাচিভ করতে পারছি, লাইক টাইমের আগে। এটা আসলে সবচেয়ে বড় কথা। আমি যে কম্পিটিশনগুলি দিছি ভার্সিটিতে, ওগুলিতে দেখা গেছে আমার কম্পিটিটর সবসময় আমার সিনিয়ররা। লাইক আমি ফার্স্ট ইয়ারে, আমার কম্পিটিটর হলো সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। হ্যাঁ, থার্ড ইয়ার পর্যন্ত সিনিয়রদের সাথে আমি কম্পিট করে চ্যাম্পিয়ন বা ফার্স্টও হয়েছি। সো এদিকে অবশ্যই ফাইথনের ওই যে ডাইরেক্টলিও আছে, কারণ ওনারা আমার বেসিকটা ঠিক করে দিচ্ছে। অ্যান্ড ইনডাইরেক্টলি কীভাবে আমার একাডেমিকে কম টাইম দিতে হয়েছে বলেই আমি কিন্তু বাইরে দিতে পারছি টাইম, নাহলে কিন্তু আমার একাডেমিকই ফুল টাইমটা নিয়ে যেত, আমি বাইরে দিতে পারতাম না। অ্যান্ড আমি এমন হয়েছে যে অনেক ইন্ডাস্ট্রি লেভেল কম্পিটিশনে দিছি, লাইক গ্রামীণ ফোনের কম্পিটিশন দেওয়া হয়েছে, থেরাপের জাভা ফেস্টে আমার অ্যাটেন্ড করা হয়েছে, ওইদিকে আমি রাউন্ড ক্লিয়ার করছি, সেকেন্ড রাউন্ড পর্যন্ত গেছি। সো ফার্স্ট ইয়ারে আর সেকেন্ড ইয়ারে এই কম্পিটিশনগুলোতে ভালো করা বা এই পর্যন্ত যাওয়া আমার জন্য অনেক বড় একটা বিষয়, কারণ ফোর্থ ইয়ারে নর্মালি ভাইয়ারা ট্রাই করে। ফোর্থ ইয়ারে অনেকে এইসবের ভিতরে অত বেশি একটা ঢুকে না। এবং তুমি খুব গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট বলছো, এবং এই জায়গাটাতে আমি যদি একটু অ্যাড করতে চাই যে ক্লাস 8 থেকে যখন আসছে এখানে একটা মিসকনসেপশন অনেকের ভিতরে চলে আসতে পারে যে তাইলে কি আমি হাই স্কুল লেভেল থেকে ফাইথনে ঢুকবো কিনা। সেখানে একটু ক্ল্যারিফাই করতে চাই যে এসএসসির আগে ফাইথনে ঢোকা কোনোভাবে ভালো ডিসিশন না। তোমার কাছে যদি 3 থেকে 4 মাস ফাঁকা সময় থাকে সেই সময় তুমি ঢুকতে পারো, কারণ ফাইথনের ভিতরে ভালো করতে হলে বা বুঝতে হলে ডেইলি 5 থেকে 6 ঘন্টা সময় দিতে হয়। এবং এসএসসি এবং এইচএসসি এটা লাইফের খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় একাডেমিকে খুব ভালো ফোকাস রাখা উচিত। তবে তোমার যদি মনে হয় যে পাশাপাশি আমি এন্টারটেইনমেন্ট পারপাসে আমি হয়তো বা ডেইলি 2-3 ঘন্টা গেম খেলতাম, ওই সময়টা আমি একটু প্রোগ্রামিংটাকে ট্রাই করে দেখতে চাই, সেই হিসেবে তুমি চিন্তা করে দেখতে পারো এবং সেখান থেকে হয়তো তুমি কোর্সের ভিতরে ঢুকতে পারো। কিন্তু এটা মানে এটা না যে তুমি একাডেমিক পড়াশোনা ছেড়ে দিবা। এবং এইচএসসি লেভেল থেকে তুমি ইউনিভার্সিটিতে ঢোকার আগে যে সিএসসি নিবো কি নিবো না, এটা তুমি খুব ভালো একটা পয়েন্ট বলছো যে মেইন কোর্সটা যেহেতু 6 মাসের, এটা করে যদি তুমি দেখো যে না এটা আমার জন্য আদৌ সুইটেবল হইতেছে কিনা, তাহলে কিন্তু 4 বছরের এই লম্বা কমিটমেন্টের ভিতরে ঢোকা
কোনোভাবে উঠে না, মানে কারণ পরবর্তী সাফার না সাফার, কারণ সিএসসি কিন্তু খুবই ক্রিটিক্যাল। কারণ সিএসসিতে তোমার 3.7 উপরে সিজিপিএ থাকার ফলেও তুমি কোনো জায়গাতে জব নাও পাইতে পারো, কারণ তোমার হয়তো প্রবলেম সলভিং অ্যাবিলিটি ভালো না, অথবা তুমি কোনো টেকনোলজি সম্পর্কে তোমার ভালো ধারণা নেই, এটাই। তো তখন কিন্তু আর এই সিজি মেনটেন করতে গেলে কিন্তু বাইরে টাইমটা দেওয়া আসলে অনেক টাফ টাফ হয়ে যায় যদি সে আগের থেকে প্রিপেয়ার না থাকে। প্রিপেয়ার না থাকে। এটাই আসলে। এবং লাস্টে তুমি যেটা বলছো যে তুমি এই যে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতে তোমার সিনিয়রদের সাথে কম্পিট করছো, এটা কিন্তু একটা কনফিডেন্সের ব্যাপার। এবং এই কনফিডেন্সটা কোত্থেকে আসছে, তুমি যখন এটা শুধু ফাইথনের ক্ষেত্রে না, কোনো একটা পার্সন যদি পার্টিকুলারলি নিজে 6 মাস ধরে ফাইথনের যে আউটলাইনটা আছে এটা সে নিজেও যদি শেষ করে এবং বিভিন্ন ধরনের এক্সামের মাধ্যমে তার নিজেকে ভ্যালিডেট করে, তখন কিন্তু তার নিজের ভিতরে একটা আলাদা কনফিডেন্স আসবে, যেই কনফিডেন্স তাকে লাইফের আসলে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এটা নিয়ে কোনো ডাউট। এইটাই কারণ আমি এখন বলতেছি ভার্সিটি থার্ড ইয়ার, কিন্তু আমার কিন্তু ফাইটনে যদি আসেন, ফাইটনে লিটারেলি কার আসতেছে, অনেক এমন মানুষও আছে যারা প্রোগ্রামার ডেভেলপার, তারা আসছে চাকরির জন্য, চাকরি ট্রাই করবে, তো তাদের সাথেও তো আমি কম্পিট করে আসছি 5 মাস, অ্যান্ড আমি টপেই থাকতাম অল টাইম। সো আমার কনফিডেন্ট ছিল যে আমি পারবো, এর জন্য এই চ্যালেঞ্জগুলো আমি নিয়েছি। সো ওই হিসাবে ফাইটন আসলে আমার অনেক হেল্প করছে ওই দিক থেকে, এটা বলা যায়। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ তোমার সাথে ফিউচারে আবার কথা হবে ফাতিন ভাই, এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এবং তুমি কন্টিনিউয়াসলি আমাদের ফাইটন টিমকে ফিডব্যাক দিয়ে যেতে পারো কীভাবে আমরা আমাদের নিজেদেরকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি। ইনফ্যাক্ট তুমি যে কাজটা করতেছো সেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, যে তুমি নিজে শিখছো এবং অ্যাট দ্য সেম টাইম তুমি তোমার কমিউনিটির ভিতরে এটাকে স্প্রেড করার চেষ্টা করতেছো। এটা খুবই ভালো ব্যাপার, কারণ আসলে আমরা যেভাবে স্মার্ট বাংলাদেশ হিসেবে সামনে আগাই যেতে চাই, সেই জায়গাটাতে কিন্তু টেকনোলজির জায়গাটাতে আমাদের সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে হবে। এবং রাইট অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশ থেকে প্রত্যেক বছর প্রায় 20,000-এর মতো সিএসসি গ্র্যাজুয়েট বের হয়। তবে সেখানে যদি তুমি ট্রু সিএসসি গ্র্যাজুয়েট বলো বা ট্রু প্রোগ্রামার বলো, সেই সংখ্যাটা হয়তো বা খুবই ইনসিগনিফিকেন্ট। এবং সেই জায়গাটাতে এই টাইপের যদি আমরা মানুষজনকে ইন্সপায়ার করতে পারি, তাকে বুঝাইতে পারি, রাইট একটা ডিরেকশন দিতে পারি, সেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে আরও অনেক সামনের দিকে আগে নিয়ে যাবে এবং বাংলাদেশের প্রোগ্রামিং কমিউনিটিটাকে আরও সামনে আগে নিয়ে যাবে। সবশেষে তুমি যদি এক লাইনের ভিতরে কিছু বলতে চাও। এক লাইনে খালি একটুকু বলতে চাই যে আমি যেটা করি এটা আসলে না সবারই করা উচিত, কারণ এটা আসলে আমার নিজের জন্য করতেছি। কি কারণে? সিইসি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি হলো একমাত্র ইন্ডাস্ট্রি যেদিকে আপনি একা অনেক বড় কিছু করতে পারবেন না। আপনার একটা অ্যাসেট লাগবে, একটা ভালো টিম লাগবে। তখন টিম যখন খুঁজতে যাবেন, তখন যদি আপনি ভালো কাউকে না পান আর আপনি ভালো, তো এদিকে ল্যাকিংসটা আসলে কার? আপনারও তো দোষ আছে। ট্রু, না এটা তুমি খুব ভালো বলছো। ইনফ্যাক্ট তোমার সাথে আমি ছোটো করে অ্যাড করি, সেটা হচ্ছে তুমি একটা কনসেপ্ট ভালো মতো বুঝছো কি না, এইটা ভ্যালিডেট করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরেকজনকে বোঝানো। তুমি যখন আরেকজনকে বোঝাবা, এটা কিন্তু তোমার জন্য খুবই আনসার্টেন যে ওই পার্সনটা আদৌ বুঝছে কিনা, এবং সে তোমাকে এমন এমন উদ্ভট কোশ্চেন করবে, তুমি কিন্তু দেখবে যে ভাই এটা তো চিন্তাই করি না, এটা এইভাবে সে চিন্তা করলো, তখন কিন্তু নিজের বোঝাটা আরও শক্তপোক্ত হয়। হ্যাঁ অবশ্যই, টিচিং মানে নিজেও লার্ন করা, Right. এই মানে নিজে লার্ন করা আর নিজের আমার নলেজকে ভ্যালিডেট করার এর থেকে ভালো ওয়ে হতে পারে না অন্য কাউকে বোঝানো। ফাদিন ভাই, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ ফিউচারে তোমার সাথে কথা হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তুমি পড়াশোনা শেষ করে খুব ভালো একটা চাকরি বাকরি বা ক্যারিয়ারের দিকে যাও। ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ ভাই।